যারা নতুন জি আছো স্যার। তাদের ক্ষেত্রে বলতেছি, পুরোনো তো সবই জানো কিভাবে কি করতে হবে। তো প্রত্যেকটা রেকর্ড ক্লাস আমাদের যে টপিক অনুসারে এই যে দেওয়া আছে, এভাবে তুমি গেলে পেয়ে যাবে। যেমন আজকে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু ড্রামার ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে, যেটা হচ্ছে ড্রামার উপরে। ঠিক আছে, তো সেখানে আমি ভিডিও ক্লাসটা সহ, যদি এর সাথে রিলেটেড কোনো পিডিএফ থাকে এর ভিতরে আমি দিয়ে দিব। এর জন্য তোমাদের অবশ্যই গুগল ক্লাসরুমে গিয়ে তারপরে ক্লাস ওয়ার্কে যেতে হবে, কারণ স্ট্রিমে হচ্ছে আমার দেওয়া মেসেজগুলো থাকবে বা লিঙ্কগুলো থাকবে। ঠিক আছে, কিন্তু যত রেকর্ড ক্লাস বা পিডিএফ ফাইল এই ক্লাস ওয়ার্কে গিয়ে দেখো, প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডার করা আছে, এখানে আমি দিয়ে দিব। যখন যে ক্লাসটা হয়ে যাবে সেইগুলো ভিত্তিক কোশ্চেন আনসার থেকে শুরু করে যা কিছু পাবা সব এখানেই তোমরা পেয়ে যাবা। তো মাঝে মাঝে এমনটা করতে পারে যে তুমি হঠাৎ করে গুগল ক্লাসরুম থেকে আউট হয়ে গেছো, এমনটা হতে পারে। ঠিক আছে, যে হয়তো বা তুমি গুগল ক্লাসরুমে ছিলা, হঠাৎ করে আউট হয়ে গেছে, এমনটা হয় অনেক সময়। অথবা দেখা যাচ্ছে কোনো কারণে হয়তো নেটওয়ার্কের জন্য হচ্ছে না। তো যেভাবেই হোক তোমরা আমাকে জানাবা মেসেঞ্জারে, আমি চেষ্টা করবো তোমাদেরকে ঠিকমতো যুক্ত করতে। ঠিক আছে, বা যে কোনো সমস্যায় মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করবা। আচ্ছা, তো যেহেতু আমরা আমাদের প্রথম ক্লাস আজকে, এবং আমাদের সিলেবাসের প্রথম যে পেপারটি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ড্রামা। আর ইন্ট্রোডাকশন টু ড্রামার প্রথম যে ড্রামাটি হচ্ছে এডিপাস রেস্ক। ঠিক আছে, তো তার পূর্বে আমরা ড্রামা সম্পর্কে একটু আজকে জানবো। ড্রামা কি, বা এগুলো কিভাবে এসেছে, ইংরেজি সাহিত্যে ড্রামার কিভাবে প্রবেশ ঘটলো। তারপরে আমরা ইডিপাস রেস্কের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, যদি আজকে হয় তো ভালো, না হলে আগামী দিন আমরা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন সহ আমরা টেক্সটই পড়া শুরু করব। তো ইডিপাস রেস্কের টেক্সটটা কি সবাই কিনেছো, যেটা যেটাতে ড্রামাটা জি আছে? স্যার। হ্যাঁ, ছোট একটা না বই স্যার, কিনেছো। কালকে ক্লাস করে নিছি। পুরো এটা কিনেছি। এটা একটা ছোট বই। আচ্ছা। না চিনি স্যার, নাই চিনি স্যার। নাই। আচ্ছা, একটু মিউট রাখো। আলামিন, তোমার হয়তো নেট সমস্যা হচ্ছে, এখান থেকে সাউন্ডটা আসতে বোঝা যাচ্ছে না। কোনো এক ধরনের মাইক্রোফোন জনিত বা অন্য অন্য কোনো কারণে হয়তো শোনা যাচ্ছে না। ওকে, তো ঠিক আছে, আজকে আমরা ড্রামা সম্পর্কে জানবো। হ্যাঁ, ইন্ট্রোডাকশন ড্রামার, সেটা আমরা একদম অ্যানশিয়েন্ট পিরিয়ড থেকে মডার্ন এজ পর্যন্ত ড্রামা ভিত্তিক আমাদের আলোচনাগুলো হবে, যে আসলে ড্রামা কি, এটা কোথা থেকে এসেছে, এবং কিভাবে আমরা ড্রামাটাকে পাবো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, যে সকল সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা সমাধান করব। হুম, তো প্রথমে আমরা এ পর্যন্ত ড্রামা সম্পর্কে তো ফার্স্ট ইয়ারে তেমন কিছু পাই নাই, পেয়েছিলাম বলতো? না স্যার। না স্যার। তেমনটা না স্যার। হ্যাঁ, কিছুই পাইনি আমরা। মূল কথা হলো ড্রামা সম্পর্কে আমরা কিছু জানি নাই। হ্যাঁ, ড্রামা বলতে আমরা নাটক বুঝি, বা ড্রামাকে আর একটা নামে চিনি, সেটা হলো প্লে, তাই না? প্লে। আর জি জি স্যার। স্যার। যারা ড্রামা বা প্লে লেখে তাদেরকে বলা হয় কি? যারা ড্রামা লেখে ড্রামাটিস্ট বা তাদেরকে বলা প্লে হয় রাইট। ড্রামাটিস্ট, নাকি? যাদের প্লে রাইট। হ্যাঁ, আর যারা নাটক বা প্লে থেকে আসে তাদেরকে বলা হয় কি? প্লে রাইট। হ্যাঁ, বানানটা প্লে খেয়াল করো। রাইটার বা প্লে অথবা রাইট। ড্রামাটিস্ট, দুটা দিয়ে একই জিনিসকে বোঝায়। আহ, তো আমরা এ পর্যন্ত সেরকম বিখ্যাত কোনো ড্রামাটিস্টের নাম বলতে পারবো? শেক্সপিয়ার। আর কারো? অনলি ওয়ান। আমরা মোটামুটি শুধুমাত্র মনে হয় ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে উইলিয়াম উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ারকেই নাম জানি, তাই তো? উইলিয়াম শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য, আমরা বলে থাকি নাকি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফেমার। ড্রামাটিস্ট ড্রামাটিস্ট। ইন দ্য ওয়ার্ল্ড, নাকি? এই বলে আমরা জেনে এসেছি যে শেক্সপিয়ার হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম একজন ড্রামাটিস্ট। এবং আরেকটা বিষয় জেনেছি, কিন্তু শেক্সপিয়ারকে কি আমরা ড্রামাটিস্ট হিসাবে ফার্স্ট ইয়ারে চিনেছি? কি হিসাবে চিনেছি তাকে, বলো তো, ফার্স্ট না ইয়ারে? স্যার। পোয়েট্রিতে আমরা পোয়েট। হ্যাঁ, কবিতা দেখি। তাকে আমরা পোয়েট হিসেবে চিনেছি, বিশেষ করে সনেটিয়ার হিসেবে সনেট চিনেছি। 18। হ্যাঁ, তাই তো? সনেটিয়ার্স হিসেবে। সনেটিয়ার হিসাবে তাকে আমরা মেইনলি চিনেছি। এবং বলা হচ্ছে তিনি কতগুলো সনেট লিখছেন? 154টা। 154। 154টা সনেট লেখা সত্ত্বেও তিনি পৃথিবীতে সনেটিয়ারের থেকে বরং ড্রামাটিস্ট হিসাবেই বেশি পরিচিত, কারণ তিনি ড্রামা লিখেছেন 37 থেকে 39। কারণ এই সংখ্যার মধ্যে একটু ভ্যারিয়েশন আছে, বিভিন্ন জন বিভিন্নটা বলে, কেউ বলে 37, কেউ বলে 38, কেউ বলে 39। তাই আমি 37 থেকে 39 বললাম, যে এতগুলো ড্রামা তিনি লিখেছেন। তাহলে 154টা সনেট লিখেছেন, আর 37 থেকে 39টা ড্রামা লিখেছেন। তারপরেও আমরা পৃথিবীতে তাকে সবচেয়ে
বিখ্যাত ড্রামাটিস্ট হিসাবে পাচ্ছে। আর একটা বিষয় হলো ইংরেজি সাহিত্যে কিন্তু তিনি প্রথম সনেট মানে বিখ্যাত একজন সনেটের, এবং তার নামেই ইংরেজি সনেট বলা হচ্ছে। উইলিয়াম শেক্সপিয়ারের সনেটগুলোকে আমরা কি সনেট হিসেবে চিনি? ইংলিশ সনেট, ইংলিশ সনেট হিসেবে চিনি। শেক্সপিয়ার সনেট বা ইংলিশ। হ্যাঁ, অন্যদিকে পেট্রাকান সনেটকে আমরা ইটালিয়ান সনেট বলে চিনি। তার মানে সনেট মানে শেক্সপিয়ারের পূর্বেও কিন্তু অনেকে সনেট লিখেছে। এমনকি আমরা ইংরেজি সাহিত্য যখন পড়বো, হিস্ট্রি পড়বো, সেখানে আমরা দেখবো যে শেক্সপিয়ার আসার আগে আর অনেকে সনেট লিখেছে, কিন্তু ইংলিশ সনেট কিন্তু তার নামে পাচ্ছি। তার মানে বুঝতেই পারছি যে তার সনেট হিসাবে যেমন একটা খ্যাতি রয়েছে সনেটের হিসাবে, একইভাবে ড্রামাটিস্ট হিসাবে তার কিন্তু অনেকটা খ্যাতি রয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা উইলিয়াম শেক্সপিয়ারের ড্রামা একটা পাবো, কিন্তু আমাদের সিলেবাস অনুসারে একটা ধারাবাহিকতা দেওয়া হয়েছে। কিছু দেওয়া হয়েছে গ্রিক ড্রামা, তারপর থেকে মডার্ন ড্রামায় চলে আসা হয়েছে, তাই তো? গ্রিক ড্রামা আছে, তারপরে এলিজাবেথান ড্রামা আছে শেক্সপিয়ারের মাধ্যমে, তারপরে আমরা মডার্ন ড্রামা পাবো। এইভাবে একটা মানে বিভিন্ন এজ থেকে কয়েকটা ড্রামা নিয়ে তোমাদেরকে দেওয়া হয়েছে। টোটাল সম্ভবত 5টা ড্রামা আছে, তাই না? 5টা ড্রামা দেওয়া হয়েছে। জি স্যার। তো সেই হিসাবে আমরা প্রথমে একটু দেখবো যে আসলে ড্রামা কি, ড্রামা বলতে কি বোঝায়। তারপরে আমরা অ্যারিস্টটলের পয়েটিক্স যে বইটা আছে, সেই বইটা কি তোমরা নিয়েছো? পয়েটিক্সটা নিতে বলেছিলাম। জি স্যার। জি স্যার। জি স্যার। ওখানে জি যে স্যার নিয়েছি। ট্র্যাজেডির সংজ্ঞা জানবো, ড্রামার তো সংজ্ঞা না, ট্র্যাজেডির সংজ্ঞা, তারপর ট্র্যাজিক হিরোর সংজ্ঞা, কারণ এগুলো প্রশ্ন পরীক্ষায় আসবে। তারপর হচ্ছে ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলো কি, এই বিষয় সম্পর্কে আমরা একটু কিছু জানবো, তাই না? তো এই শীটটা আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রিড আউট করবা। আমি জাস্ট ওর মাঝে থেকে কিছু কিছু বিষয় আলোচনা করব, সবগুলো না, কিন্তু তোমরা একদম শীটের প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং দিয়ে যাবা। যা বুঝো তাতেই যথেষ্ট। হ্যাঁ, অনেক কিছুই তোমরা বুঝে যাবা। দেখো, হ্যাঁ, পিডিএফ এই যে আমি ক্লাসরুমে দিয়ে দিব, এই যে এখানে দিয়ে দিব, এই যে ইন্ট্রোডাক্টরি ক্লাস অন ড্রামা, এখানে গেলেই পিডিএফটা পেয়ে যাবা, ঠিক আছে? যেমন এখানে সিলেবাসের পিডিএফ দেওয়া আছে না, সিলেবাস, তারপরে বুক লিস্ট, জি স্যার। এগুলো ঠিক এইভাবে করে ফোল্ডারে গেলে পেয়ে যাবা। ক্লাসের পর স্যার দিয়ে দিবেন। যেমন গত ক্লাসটার যে ইয়াটা রেকর্ড ক্লাসটা দেখো, এটা দেওয়া আছে। হ্যাঁ, লাইভ ক্লাস ইন্ট্রোডাক্টরি ক্লাসে কিন্তু দেওয়া আছে। গতকালকের যারা যুক্ত হয়নি, মানে গত ক্লাসটা যারা যুক্ত হয়নি তারা একটু দেখে নিবা, আমি বলেছি অবশ্য গ্রুপে যে দেখে নিতে। আর আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস মানে ফার্স্ট ক্লাস, ওটা বাদ। আজ থেকে মেনলি আজকে থেকে তোমাদের ক্লাস কাউন্ট হলো, গত ক্লাসটা কাউন্ট করা হয়নি। ফার্স্ট মান্থের ফার্স্ট ক্লাস হচ্ছে আজকে, ঠিক আছে? আমার মনে আছে যতটুকু সম্ভব যে আমি যারা এবার সেকেন্ড ইয়ারে তাদের পরীক্ষা দিবে, তাদের আমি 3 ডিসেম্বর শুরু করেছিলাম। এবারও তাই ঘটছে, ওরা যেহেতু রবি মঙ্গল বৃহস্পতিবার, তো ওই জন্য তোমাদের যেহেতু শনি সম্পদ, এই কারণে 2 তারিখ হচ্ছে, ওদের 3 তারিখে শুরু করেছিলাম আমি। তো ওদের পরীক্ষা তো জানুয়ারিতে। তোমাদের সময় পরীক্ষা যদি রাজনৈতিক কোনো ঝামেলা টামলা না ঘটে, আরও কিন্তু আগে হয়ে যাবে। ওরা মোটামুটি একটু সময় প্রায় বলতে পারি যে 2 মাস বেশি পাইলো। কারণ তার আগের বার যারা থার্ড ইয়ার, এবার যারা, তাদের পরীক্ষা হয়েছিল ডিসেম্বরের সম্ভবত 10 তারিখ থেকে শুরু হয়েছিল। এই জন্য সময় নষ্ট করা যাবে না, কারণ আমারও সমস্যা থাকতে পারে, মাঝে মাঝে ছুটি যেতে পারে, তোমাদেরও সমস্যা থাকতে পারে। তো এই জন্য আমাদের শুরুটা আগে থেকে করে দিলাম, কারণ 1 মাস মানে অনেক সময়। হ্যাঁ, কমপক্ষে আমরা 2-3টা টপিক পড়ে ফেলতে পারবো, এরকম একটা। হ্যাঁ, ওকে। আর তাহলে দেখো, ড্রামা হচ্ছে কি, আমরা জানি ইংরেজি সাহিত্যের অনেকগুলো জানরা রয়েছে, তাই না? জানরা বলতে আমরা জানি ভাগ, তাই তো? লিটারেচারকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। প্রথমত আমরা প্রোজ, পোয়েট্রি এবং ক্রিটিসিজম, তাই না? এরকম কয়েকটি ভাগে আমরা ভাগ করছি। প্রোজের ভিতরে আমরা আবার পাচ্ছি হচ্ছে, মনে করো, শর্ট স্টোরি, নভেল, ড্রামা, তাই না? তারপর হচ্ছে নভেলা, এরকম অনেক ভাগ আছে। তো ড্রামা হচ্ছে তাদের মধ্যে একটা। তার সব কিছু মোটামুটি আমরা বলতে পারি পৃথিবীর জ্ঞানের সব উৎসে হচ্ছে কোন দেশ বলো তো? মানে যত আমরা সবকিছু, আমরা যা কিছুই পাচ্ছি, ওই গ্রিক এবং রোমান, এইটার আছে। সে তুমি যে কোনো ব্রাঞ্চের অফ নলেজ বলো, তুমি মেডিসিন বলো, তুমি লিটারেচার বলো, তুমি সায়েন্স বলো, তুমি ফিলোসফি বলো, তাই না? সব কিছু অরিজিনেশন যেন ওই গ্রিক এবং ওই ইয়াতে রোমেই হয়েছে, ব্যাপারটা। হ্যাঁ, তারপর দ্য টার্ম, দেখো, দ্য টার্ম ড্রামা অরিজিনেট ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড ড্র্যান, হ্যাঁ, মিনিং টু ডু অর টু অ্যাক্ট। অ্যাক্ট মিন্স কি করা, অ্যাক্ট মানে কি? অ্যাক্ট মানে কি বলতো? অভিনয় করা। ইয়েস, মানে আমি কোনো একটা বিষয়কে তুলে ধরবো। এখন বিষয়টা দুটা, কিন্তু একটা হচ্ছে অ্যাক্টর আর ক্যারেক্টার, দুটো বিষয় বুঝতে হবে। অ্যাক্টর এবং ক্যারেক্টার, এই দুটা কি একই জিনিস না ভিন্ন? ভিন্ন। অ্যাক্টর আর ক্যারেক্টার কি? যেমন শাকিব খান, অভিনয় করা। হ্যাঁ, অ্যাক্টর মানে যে হচ্ছে অভিনয় করে, মানে শাকিব খান আমাদের সিনেমার নায়ক, তাই তো? সে হচ্ছে অভিনেতা, মানে অ্যাক্টর।
কিন্তু মনে করো তাকে এখন একটা অভিনয় মানে একটা চরিত্রে অভিনয় করতে হবে, সেটা হলো কি মানে তার ক্যারেক্টার। হ্যাঁ মনে করো একটা নাম আছে, ওই মুভির ক্যারেক্টার। হ্যাঁ মনে করো সে হচ্ছে একটা মুভির চরিত্র, তার নাম হলো মনে করো যে বাদশা, তাই তো? সে এখন বাদশা, তাহলে সেই বাদশাটা হচ্ছে কি ওই মুভির ক্যারেক্টার, আর এই মুভির ক্যারেক্টারের এই বাদশা ক্যারেক্টারটার অ্যাক্টরকে শাকিব খান। শাকিব। সাকিব। হ্যাঁ, শাকিব খান। খান। তাহলে শাকিব খান বাদশার যে অ্যাকশনটা করছে সেটা হচ্ছে অ্যাক্ট বা অ্যাকশন। হ্যাঁ, এইটাই হচ্ছে মেনলি ড্রামার উৎপত্তি, যে ড্রামা হচ্ছে ইমিটেশন। সাহিত্যের যে কোনো কাজই হলো ইমিটেশন করা, হ্যাঁ, ইমিটেট করা। একটু মিউট রাখবো আমরা, হ্যাঁ, কথা বলা শেষ হলে মিউট রাখবো। হ্যাঁ, বলছে ড্রামা ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ ফর্ম অফ লিটারেচার রিটেন ইন ডায়ালগ অ্যান্ড স্ক্রিপ্ট ফরম্যাট। তাই তো? এখানে একটা ডায়ালগ ফরম্যাট থাকবে, ইন্টেন্ডেড ফর পারফরমেন্স বাই অ্যাক্টরস বিফোর অ্যান অডিয়েন্স। তাহলে ড্রামা হচ্ছে সেই লিটারেরি জানরা যেখানে কি করা হবে, ডায়ালগ ভিত্তিক অ্যাক্টরেরা অডিয়েন্সের সামনে অভিনয় করে দেখাবে। আর কোনো কিছু কি আছে যে যেখানে অভিনয়ের কথা বলা আছে? নভেলে অভিনয়ের না, ব্যাপারে, স্যার। শর্ট স্টোরিতে অভিনয়ের ব্যাপারে, সব রিড আউট, সব রিড করা কিন্তু, তাই না? পোয়েট্রি বলো, তারপর হচ্ছে তোমার প্রোজ, শর্ট স্টোরি, এসে, সবই হচ্ছে কি, এগুলো হচ্ছে সবই রিড আউট করার জন্য, মানে রিড করার জন্য, পড়ার জন্য। কিন্তু ড্রামা হচ্ছে সেই লিটারেরি জানরা যেখানে আমরা কোনো কিছু রিড আউট করার জন্য না, বরং স্টেজে পারফর্ম করার জন্য, যেখানে অডিয়েন্সরা এনজয় করবে বিষয়টা। এটা হচ্ছে ড্রামার ভিন্নতা। হ্যাঁ, তাই বলছে আনলাইক প্রোজ আর পোয়েট্রি, ড্রামা ফোকাসেস অন এনাক্টমেন্ট অ্যান্ড ইন্টারাকশন, মানে যেখানে এনাক্ট করতে হবে, মানে কোনো কিছু রিপ্রেজেন্ট করতে হবে অভিনয় করে। হ্যাঁ, এবং বিশেষ করে অফেন রিলাইং অন দ্য ভিজুয়াল অ্যান্ড অডিটরি ডাইমেনশন অফ পারফরমেন্স। কোনো ড্রামাতে দেখা যাচ্ছে অডিটরি আছে, বিশেষ করে আগে যখন আমরা রেডিওতে ড্রামা শুনতাম, রেডিওতে কি দেখা যায় না শোনা যায়? শোনা যায়। শোনা যায়। শোনা যায়, শোনা। শোনা যায়। তো আমরা ছোটবেলায়, তখন তো আমাদের গ্রামে টেলিভিশন ছিল না, আমাদের গ্রামে পরে অনেক, আমরা যখন মোটামুটি বলতে পারি যে 9 বা 10-এ পড়ি, তখন মিউট রাখতে হবে। তাহলে যখন আমরা 9 বা 10-এ পড়ি, তখন হয়তো আমাদের গ্রামে একটা প্রথম সাদা কালো টেলিভিশন এসেছিল। তার আগ পর্যন্ত আমাদের একটা রেডিও ছিল, যে রেডিওতে প্রতি শনিবার একটা করে ড্রামা হতো সন্ধ্যার সময়, আমরা শুনতাম। ঠিক আছে? তো সেরকম এটা হচ্ছে অডিটরি পারফরমেন্স হতে পারে, অথবা ভিজুয়াল। ভিজুয়াল কি, যেটা আমাদের সামনে একদম স্টেজ বানানো হবে, যে স্টেজে একদম আমরা দেখবো কি জলজ্যান্ত কিছু মানুষ অভিনয় করবে অন্য বিষয়ের উপর। আমরা আগে দেখতাম আমাদের যাত্রাপালা হতো গ্রামে, বিশেষ করে আমাদের ক্রিসমাস উপলক্ষে, তাই তো? মানে বাইবেল থেকে কিছু স্টোরি নিয়ে ইয়া করা হতো, ড্রামা করা হতো। সেই ড্রামাতে কোনো মেয়েরা অভিনয় করতো না, ছেলেরাই মানে মেয়ে সাজানো হতো মেয়েদের চরিত্র অভিনয় করার জন্য, আর ছেলেরা তো ছেলেদের অভিনয় করতোই। তো এরকম করে আমরা দেখতাম যে অভিনয় করতো আমাদের কাকা, তাই তো, দাদারা অভিনয় করতো, আমরা দেখতাম। আমিও কয়েকটা ছোটবেলাতে নাটকের ইয়া করেছি, মানে ওই যে বলা হয় যে ওই যে মানে বলে দেওয়া হয় নাটকে, তো সবাই সরাসরি বলতে না, তখন কোনার পাশে বসে একজনকে বলে দিতে হয় কথাগুলো, ডায়লগগুলো বলে দিতে হয়, সেগুলো শুনে শুনে আবার ক্যারেক্টাররা বলে, ঠিক তো? বলে, হ্যাঁ, যাত্রাপালাতে। কখনো দেখছো কিনা জানি না। এরকম ভাবে ওই কাজটা করতাম, যে বলে দেওয়ার দায়িত্ব, হ্যাঁ, যে আমাকে বলে দিতে হতো, ওরা শুনে শুনে। এটা প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন হতো, কোনো সময় দেখছি ভুল শুনতে পাইনি, তখন আবার এগিয়ে আসবে। হ্যাঁ, মানে খুব মজা লাগতো এই কাজগুলো। তো যাই হোক, তাই বলতেছে যে এই যে ইন্টারাকশনটা হবে বা এনাক্টমেন্টটা হবে মেনলি ভিজুয়াল এবং অডিটরি ডাইমেনশনের মাধ্যমে। কখনো যদি এক মূকাভিনয় আছে না, মূকাভিনয় বুঝো? মূকাভিনয় যেখানে কোনো সাউন্ড থাকবে না, আওয়াজ থাকবে না, জাস্ট সে অঙ্গভঙ্গির মাধ্যমে একটা জিনিস বোঝানোর চেষ্টা করবে, আর এখানে সাউন্ড থাকবে। হ্যাঁ, বলছে এবার দেখো, তাহলে আমরা ড্রামার অধিকাংশ বিষয় আমরা পাবো হচ্ছে পয়েটিক্স থেকে, এরিস্টটল পয়েটিক্স। হ্যাঁ, বলছে টু অ্যাকর্ডিং টু এরিস্টটল ইন হিজ ওয়ার্ক পয়েটিক্স, তাহলে পয়েটিক্সে তিনি ড্রামার সংজ্ঞা দিয়েছেন এইভাবে যে ড্রামা ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ সিরিয়াস, কমপ্লিট অ্যান্ড পজেসিং আ সার্টেন ম্যাগনিটিউড। হ্যাঁ, মানে ড্রামা হবে অ্যাকশনের ইমিটেশন। এখন মনে করো শাকিব খানকে যদি এখন একজন ভিক্ষুকের অভিনয় করতে হয়, তাহলে তাকে কি করতে হবে? তাকে কি বাদশার মতো অভিনয় করলে হবে? না স্যার, ভিক্ষুক ক্যারেক্টারের মধ্যে ভিক্ষুকের মতো তাকে ক্যারেক্টার ভিক্ষা করতে চাইতে হবে। হবে, তার মতো করে ড্রেস আপ করাতে হবে তাকে, তার মতো করে সে সাধু ভাষায় কথা বলবে নাকি ইংলিশে? তাই না স্যার, না, স্যার। ভিক্ষুক কথা বলেন। না স্যার। ঠিক যেভাবে গান করে, কথা বলে, তাই তো, চাল চলন আছে, তাই তো, বাটি বোল নিয়ে তাকে সেই অভিনয়, তাহলে যে ওই যে ইমিটেট করতে হচ্ছে, তাহলে একজন ভিক্ষুকের অ্যাকশনটাকে ইমিটেট করে সে আবার অডিয়েন্সের সামনে পারফর্ম করতেছে। এবং এখানে হবে কি হাস্যরসাত্মক না, সে সিরিয়াস হবে,
সেটা যদি একটা হাস্যরস, দেখো অনেক আমাদের অনেক অভিনেতা আছে যারা নাটক সিনেমা করে, তাদেরকে দেখলে আমাদের হাসি পায়, মানে তারা ওখানে হাস্যরসাত্মক অভিনয় করে থাকে, যেমন দিলদার কে আমরা জেনেছিলাম, তাই না? দিলদার। তারপরে এমনি নাটক করে বিজ্জল। অনেকে আছে যারা তাদের দেখলে হাসি লাগে, মানে তারা হাস্যকর, কিন্তু ব্যক্তিগত জীবনে তারা কিন্তু খুব সিরিয়াস। তাহলে এক অভিনয় করা আর ব্যক্তিগত জীবন কিন্তু একরকম না। অনেক ভিলেনি ক্যারেক্টার পেয়েছি আমরা, যেমন মিশা সওদাগর না, পরে তাকে দেখলেই ভিলেন ভিলেন লাগে এবং কথায় কথায় ভিলেনই অভিনয় আসে, তাকে দেখলে আমরা খারাপ ভাবে চিনি, কিন্তু ব্যক্তিগতভাবে সে কি খুব খারাপ লোক নাকি? হুম? না না, তাকে ভিলেনের অভিনয় করতে হচ্ছে। তাহলে একজন ভিলেন, একজন খারাপ ব্যক্তি কেমন হয়, তাকে সেইটা জনগণের সামনে তুলে ধরতে হচ্ছে। তাহলে তাকে কি করতে হচ্ছে, এই বিষয়ে খুব সিরিয়াসলি অভিনয় করতে হচ্ছে এবং কমপ্লিটলি বিষয়টাকে উপস্থাপন করতে হচ্ছে, এবং অবশ্যই তার একটা ম্যাগনিটিউড বা একটা সীমা বা একটা বোধ থাকবে, তাই না? কারণ আমি যখন অভিনয় করব, অভিনয়টা যা তা হলে তো হবে না। আমি যখন ভিক্ষুকের অভিনয় করব, তখন আমাকে ভিক্ষুক সেজে যেতে হবে, যে আসলে আমি ভিক্ষুক, মনে মনে ভেবে নিতে হবে যে আমি ভিক্ষুক, ঠিক আছে তো? এবং আমার অভিনয়টা জি স্যার। কমপ্লিটলি হয় এবং জনগণ, কারণ দেখো ভারতের সিনেমা নাটকগুলো দেখবা, এমনকি সিরিয়ালগুলোও দেখবা, ওদের মনে হয় যে আসলেই ওরা কি করছে, অ্যাক্ট করতেছে, আর বাংলাদেশে মনে হয় যেন তারা অভিনয় করতেছে। মানে কথা কি বোঝা গেল? অভিনয় মানে বাংলাদেশের মানুষ যে অভিনয় করতেছে এটা বোঝা যায়, আর ভারতের বাংলা সিনেমা বলো বা সিরিয়ালগুলো বলো, মনেই হয় না যে তারা অভিনয় করতেছে, মনে হয় যেন বাস্তব কোনো কিছু তারা রিপ্রেজেন্ট করছে, একদম রিয়েল লাইফের। জি একদম স্যার। রিয়েল লাইফের মতো। তাহলে এই যে জায়েদ serious হতে খান হবে। স্যার বাংলাদেশে আছে এরকম। হ্যাঁ হ্যাঁ, তাই বলতেছে, মানে বাংলাদেশে আগে সিনেমাগুলো দিলে তো আরো হাসি পাইতো, যে গুলি করলে পারে রং ছুটতো, বোঝাই যাচ্ছে রং ছুটছে, ঠিক আছে? এবং মুখ দিয়ে সাউন্ড করতো, মুখ দিয়ে ঠাস ঠুস করে সাউন্ড করতো, ইয়ালি ওয়া ইয়া এরকম করে মুখ দিয়ে সাউন্ড করতো। হ্যাঁ, আর ব্যাপক পরিমাণে ড্রাম বাজাতো, বক্স বাজাতো, মানে একটা ঘুষি মারবে তো একটা বক্সের সাউন্ড হবে। হ্যাঁ, তো বোঝাই যায় যে এগুলো হচ্ছে কি অভিনয় করতেছে। তা তুমি যে অভিনয় করতেছে এটা বোঝা গেলে তো হবে না, মানে তোমাকে ওই বিষয়টা সিরিয়াসলি গ্রহণ করতে হবে এবং কমপ্লিটলি উপস্থাপন করতে হবে। তাই বলছি দেখো, ইট এমপ্লয়েজ ক্যারেক্টার্স টু এনাক্ট আ স্টোরি, অফেন ইউজ কনফ্লিক্ট অ্যাজ দ্য সেন্ট্রাল ড্রাইভিং ফোর্স। এটা তো আছে, কনফ্লিক্ট থাকবে। তাহলে এটা হলো, তাহলে ড্রামা হলো কি একটা লিটারেরি জানরা, যেটার ভিতরে একটা ডায়ালগ থাকবে বা একটা অ্যাকশন থাকবে, যে অ্যাকশনটা একজন অ্যাক্টরের মাধ্যমে উপস্থাপন করা হবে অডিয়েন্সদের জন্য, ঠিক আছে? এই হচ্ছে মেইনলি আমাদের ব্যাপার। এবং এখানে আমাদের যে সংজ্ঞাটা স্যার। পেয়েছি, হ্যাঁ বলো। হুম স্যার কনফ্লিক্ট কি? ওটা আসছি, ওটা এখনো আসেনি, ওটা পরে। আমি যেটা এখন বলছি না সেটা একটু, তার মানে একটু সময় লাগবে, ওই কথাটা পরে বলবো, ঠিক আছে? ওই জন্য বললাম যে পরে, এটা কনফ্লিক্ট কি জিনিস, হ্যাঁ ওই কথাটা পরে আনছি, ওটা বোঝাতে হলে কিছু সিচুয়েশন লাগবে। দেখো তাহলে ড্রামার কি কি থাকতে হবে, একটু ফিচারগুলো আমরা একটু দেখে নিই। তারপরে এই দেখো কনফ্লিক্ট আছে না, এই জায়গায় আমি কথাটা যখন বলবো তখন বুঝবা। দেখো ড্রামা, প্রত্যেকটা, শুধু ড্রামা না, প্রত্যেকটা স্টোরি লাইক যে কোনো জানরার একটা প্লট থাকে, একটা কাহিনী বা গল্প থাকে। যেমন দ্য লাঞ্চনের একটা প্লট আছে না, একটা কাহিনী আছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। মেজায়ের একটা কাহিনী আছে, ক্যাট ইন দ্য রেনের একটা কাহিনী আছে, যেগুলো আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি। মানে যদি আমরা শুধু প্লটটুকু আলোচনা করি তাহলে ওটা 2 লাইনে হয়ে যায়। প্লটটা কি ছিল, যে একজন রাইটার তার এক লেডি গেস্টের সাথে এক দামি রেস্টুরেন্টে দেখা হয়েছিল এবং সেখানে তাদের কথোপকথন এবং ভানমূলক যে আচরণ, সেটাই হচ্ছে ওই মানে ওই গল্পের প্রধান কাহিনী। তার প্লট মানে হচ্ছে ঘটনার যে বর্ণনা বা ধারাবাহিকতা, সেইটা। হুম তো দেখো বলছে ড্রামা, এদের কিছু বিষয় রয়েছে সেগুলোকে আমরা ধারাবাহিকভাবে বলবো। যেমন হচ্ছে আমরা আর কি পড়েছিলাম, শুটিং অ্যান্ড এলিফ্যান্ট পড়েছিলাম, তাই না? শুটিং অ্যান্ড এলিফ্যান্ট, ওখানে জি। কি জি স্যার। ঘটনার ধারাবাহিকতা আছে না? প্রথমে কি ঘটলো, তারপরে কি ঘটলো, জি তারপরে স্যার। এটা অ্যারেঞ্জমেন্ট আছে। তারপরে ধরো আমরা পড়েছি হচ্ছে গেমস অ্যাট টুইলাইট পড়েছি, অথবা আমরা পড়েছি গার্ডেন পার্টি, তাই না? এগুলোর কি আছে, ঘটনার একটা ধারাবাহিকতা আছে। এই ধারাবাহিকতাই হলো মূল যে কাঠামোটা, যে কঙ্কালটা, আমরা মানুষের যেমন একটা কঙ্কাল আছে, তো প্রত্যেকটা স্টোরি লাইক জানরা, সেটা নভেল হোক, ড্রামা হোক, শর্ট স্টোরি হোক, তাদের একটা নির্দিষ্ট কাঠামো আছে, যে কাঠামো অনুসারে গল্পের কাহিনীগুলোকে ধারাবাহিকভাবে কি করা হয়, সাজিয়ে দেওয়া হয়, অ্যারেঞ্জ করা হয়। সেইটাকে মেনলি বলা হচ্ছে প্লট। দেখো দ্য প্লট ইজ দ্য ব্যাকবোন অফ ড্রামা। তাহলে দেখো কোনটা সহজ বেশি, একটা স্টোরি পড়ে বোঝা নাকি একটা ড্রামা দেখা, কোনটা সহজ বোঝার ক্ষেত্রে? ড্রামা দেখা। দেখা। আমার কাছে ড্রামা মনে হয় না। ড্রামা দেখা।
আমার কাছে তা মনে হয় না। আমার মনে হয় পড়ে বোঝা সহজ, কিন্তু ড্রামাটাকে যদি ঠিকমতো উপস্থাপন করা না হয়, ঘটনাগুলোকে যদি ঠিকমতো অ্যারেঞ্জমেন্ট করা না হয়, তুমি কানেক্ট করতে পারবা তারপরে কি ঘটলো? হ্যাঁ স্যার। এটা কানেক্ট না করা কিন্তু স্যার। কঠিন। এই জন্য আমার কাছে মনে হয় স্টোরি লেখা সহজ বা নভেল লেখা সহজ, কিন্তু ড্রামা লেখা এত সহজ না। কারণ কি, আমি পূর্বের একটা ঘটনাকে কিভাবে রিলেট করবো এই জায়গায়? নভেল বা শর্ট স্টোরি দিয়ে তো আমি মানে লেখনের মাধ্যম দিয়ে কানেক্টটা করতে পারি, কিন্তু ড্রামা তো শুধু লিখে হবে না, এটা তো ডায়লগের মাধ্যমে ক্যারেক্টাররা আমার সামনে বলছে। অতএব সেখানে ড্রামাটা কঠিন, কারণ এখানে ঘটনার ক্রমগুলোকে অ্যারেঞ্জ করা, সিকুয়েন্সিয়ালি নিয়ে আসা, এগুলো কিন্তু কঠিন হয়ে যায়। তো এই কাজটাই মেনলি প্লটটাই করে থাকে। তারপর দেখো, দ্য প্লট ইজ দ্য ব্যাকবোন অফ ড্রামা কম্প্রাইজিং দ্য সিকুয়েন্স অফ ইভেন্টস। দেখো, তাহলে এই প্লটটা কি নিয়ে গঠিত? কম্প্রাইজ করছে ঘটনার ধারাবাহিকতা নিয়ে। তাই বলতেছে একটা ঘটনার কি কি থাকে দেখো, ইট ইজ স্ট্রাকচার্ড ইনটু অ্যাক্টস, অ্যাক্টের ভিতরে থাকে সিন, অথবা কখনো কখনো অ্যাক্ট সিন নাও থাকতে পারে, যেমন আমরা এডিপাসে পাবো ওখানে কোনো অ্যাক্ট সিন নাই, অন্য ধরনের কাঠামো আছে, কারণ গ্রিক ড্রামার একটা স্পেশাল কাঠামো আছে। বলছে আ কম্পেলিং প্লট অফেন ইনক্লুডস এক্সপোজিশন, রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স, ফলিং অ্যাকশন অ্যান্ড রেজুলেশন। এইটা একটু খেয়াল রাখবা যে একটা পারফেক্ট প্লটের এই যে কয়টা, পাঁচটা, তাই না? পাঁচটা না ছয়টা? ছয়টা না, সরি পাঁচটা স্টেপ থাকে। এক্সপোজিশন, রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স, ফলিং অ্যাকশন অ্যান্ড রেজুলেশন। মানেটা কি দেখো, আমরা কি ক্লাইম্যাক্স পড়েছিলাম না একসময়? ক্লাইম্যাক্স জি স্যার। জি স্যার, পড়ছি। জি স্যার। ক্লাইম্যাক্স পড়ছিলাম। হ্যাঁ জি স্যার। পড়ছি। হ্যাঁ, ক্লাইম্যাক্সটা কোন অবস্থানকে বোঝায়? একদম চূড়ান্ত সর্বোচ্চ পর্যায়টা। সর্বোচ্চটাকে। হ্যাঁ, এই যে এরকম একটা বিষয় দেখিয়েছিলাম তাই না একসময়, এই যে এরকম, দেখো তো এটা দেখা যাচ্ছে। স্যার মেইন টিম হতে পারে না, একদম মেইন যেটা কাহিনীর। মেইন না মানে তোমার কাহিনীর যেটা হচ্ছে আকর্ষণ, মানে যেখানে গিয়ে রেজলিউশন হবে, তাই তো? যে জিনিসটা স্যার যেটা বোঝাতে হবে, সবচাইতে গোল। বেশি হ্যাঁ, উত্তেজনা গোল। তৈরি। মানে মূল কথা হলো যেটা হচ্ছে আমাদের এই নাটকের বা সিনেমার গোল, যেটাকে আমরা মেইনলি তুলে ধরতে চাচ্ছি, সেটাই হচ্ছে কি ক্লাইম্যাক্স। দেখো এই জায়গায় ক্লাইম্যাক্স। হ্যাঁ, তাহলে জি স্যার। এক্সপোজিশনটা কি? এক্সপোজিশন হচ্ছে বিগিনিং মানে ড্রামাটা শুরু হলো, ঠিক আছে? ড্রামাটা বা নাটকটা শুরু হলো। তারপর হচ্ছে রাইজিং অ্যাকশন, এইখানে গিয়ে সিরিয়াস হয়ে গেল। যেমন আমি যদি সিনেমা দিয়ে বলি, মনে করো বাংলা সিনেমার বললাম কি, সিনেমাটা শুরু হলো কিভাবে, যে যে নায়ক হবে তার বাবা মা, নায়ক এখন খুব ছোট, বাবা এবং মা সবাই প্ল্যান করছে কি তারা এখন কক্সবাজার ঘুরতে যাবে, ঠিক আছে? তো তাহলে দেখলাম যে খুব আনন্দ, পরিবারে খুব আনন্দ, ভাই বোন তো খুব মহাখুশি ছোট বাচ্চা হিসাবে, কারণ বাপ মা মিলে সবাই কক্সবাজারে ঘুরতে যাবে নাকি। তা মোটামুটি তারা কক্সবাজারে ঘুরতে গেছে। কক্সবাজারে তারা যখন সমুদ্র সৈকত দিয়ে এদিকে মনে করো যে বাবা মায়ের মধ্যে একটা গান দিল, সিনেমার একটা গান দিল, গান ওই মোটামুটি দেখালো যে পুরো কি আনন্দ, মহাখুশি। এর ভিতরে হলো কি, এই নায়কের বাবা হচ্ছে মনে করো একজন কাস্টম অফিসার, ঠিক আছে? তো তো সেই কাস্টম অফিসার মনে করো কোনো একজন বড় এক বিজনেসম্যানের ট্যাক্স ফাঁকি দেয়নি, তার জন্য তার নামে কেস করেছে, তার এক কেস হয়ে গেছে, সে আবার ভিলেন পাঠিয়েছে মনে করো, ঠিক আছে? তা ভিলেন পাঠানোর পর কি ঘটনা ঘটলো, ওই কক্সবাজারে ঘুরতে ঘুরতেই হঠাৎ করে দেখা গেলো নায়কের বাবাকে দূর থেকে গুলি করে মেরে দিল, ঠিক আছে? তাহলে রাইজিং অ্যাকশনটা কোথায় শুরু হলো বলো তো? এই যে গুলি করছে এখান থেকে। গুলি করলো, তাই তো? তাহলে এক্সপোজিশন হলো কি, শুরু, মানে তারা কক্সবাজারে ঘুরতে যাওয়া থেকে শুরুটা সিনেমার নিয়ে ওই জায়গায় এসে কি হলো, এক্সপোজিশন হলো, এই সরি রাইজিং অ্যাকশন শুরু। এখন রাইজিং অ্যাকশন, স্যার বাসার জন্য আমি আছি। রাইজিং অ্যাকশন কি দাঁড়ালো, যে তোমার বাবার হত্যার প্রতিশোধ নিতে হবে নাকি? কে এই খুনি? বাবার হত্যার প্রতিশোধ নিতে হবে। ছেলে এখন পুলিশ হবে, পুলিশ অফিসার হবে, তা সে খুব সিরিয়াস। মা করছে কি, তার ছেলেকে পুলিশ অফিসার বানাবে বলে সেরকম পড়াশোনা করালো, তারপরে সে কি হয়ে গেল, একজন পুলিশ অফিসার হয়ে গেল। তা এসব রাইজিং অ্যাকশন আছে, কিন্তু তারপরে শেষ পর্যন্ত সে কি করলো, পুলিশ অফিসার হয়ে প্রতিশোধ। তার বাবার খুনিকে শেষ পর্যন্ত আইনের মাধ্যমে ফাঁসি দিয়ে দিল নাকি। তাহলে এই যে বাবার প্রতিশোধ নেওয়া, তাই তো? বাবার খুনের প্রতিশোধ নেওয়া মানে ওই ভিলেনের কি হলো, ফাঁসি হলো। তাহলে এটা হলো কি, ফাঁসি হলো কি, ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স। এবার ক্লাইম্যাক্স হওয়ার সাথে সাথে এখন ফলিং অ্যাকশন, আর তো কিছু নাই,
এবার মনে করো ফাঁসি হয়ে গেল, আর নায়ক আর নায়িকার মধ্যে একটা মিল হয়ে গেল, ঠিক আছে তো, এবং তারা বিয়ে শাদী করে সুন্দরভাবে বসবাস করতে শুরু করে দিল। রেজলিউশন হলো কি, বিয়ে শাদী করে বসবাস করা শুরু করে দিল, ঠিক আছে। তো এরকম ভাবে একটা ড্রামার 1 2 3 4 5 5টা মেনলি পার্ট থাকে, ঠিক আছে। বিশেষ করে আমরা যে ড্রামাটা পড়বো সেটাতে আমরা এরকম কয়েকটা বিষয় পাবো, যে শুরুটা কিভাবে হলো। তাহলে এখানে এক্সপোজিশন, রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স, ফলিং অ্যাকশন এন্ড রেজলিউশন, কথাটা কি বোঝা গেল? 5টা পার্ট। জি স্যার। জি স্যার। জি স্যার। 5টা পার্ট থাকবে এবং এই 5টা পার্ট নিয়েই মেইনলি একটা প্লট গঠিত হয়, যে কোন অংশটুকু এক্সপোজিশন হবে, কোন অংশটুকু রাইজিং অ্যাকশন হবে, কতটুকু ক্লাইম্যাক্স হবে, কতটুকু ফলিং অ্যাকশন হবে, এবং কোথায় গিয়ে ড্রামাটা কমপ্লিটলি শেষ হবে। এরপর হচ্ছে ক্যারেক্টার। অবশ্যই প্রত্যেকটা ড্রামার কিছু ক্যারেক্টার থাকবে, সে 3টা ক্যারেক্টার হোক আর 5টা হোক আর 15-20টা হোক, ক্যারেক্টার তো থাকতেই হবে। ক্যারেক্টার মানে কি, অ্যাক্টর নাকি ওই ড্রামার সাথে রিলেটেড যে সকল ওই ড্রামার সাথে ড্রামার সাথে রিলেটেড যে সকল চরিত্র তাই না? আছে। হ্যাঁ, তা বলছে ক্যারেক্টার্স আর সেন্ট্রাল টু ড্রামা, ক্যারেক্টার ছাড়া তো ড্রামাই হবে না। হ্যাঁ, সার্ভিং অ্যাজ ভেহিকলস থ্রু হুইচ দ্য স্টোরি ইজ টোল্ড, দে ক্যান রেঞ্জ ফ্রম প্রোটাগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট, এর ভিতরে নায়কও থাকতে পারে, ভিলেনও থাকতে পারে, হ্যাঁ, টু সাপোর্টিং রোলস অ্যান্ড সিম্বলিক ফিগার্স। এটা গেল। তারপর হচ্ছে ডায়ালগ, ক্যারেক্টারের মাধ্যমে আমরা তারপর যেটা পাবো সেটা হচ্ছে ডায়ালগ। ডায়ালগ কি, কথোপকথন, ডায়ালগ মানে কথোপকথন। কথা, কমিউনিকেশন, যে একজন ক্যারেক্টার তার মনের ভাব প্রকাশ করবে, তাই তো। এখন নায়ক এসে তার মনের ভাব প্রকাশ করছে, ভিলেন এসে তার মনের ভাব প্রকাশ করছে, যে ভিলেন বলতেছে আমার 100 কোটি টাকার ক্ষতি হয়েছে এই মিস্টার এর জন্য, নাকি মিস্টার কামাল হোসেনের জন্য, যে আমার জি স্যার। বিজনেসের 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে আমাকে। হ্যাঁ, স্যার, হ্যাঁ বলো। আগের কি আবার সেই সমস্যাটা হচ্ছে নাকি 101টার বেশি জয়েন হতে পারতেছে না? কয়জন জয়েন হয়েছে ক্লাসে? 101 জন। 95 মেবি। হুম হুম। 101 জন না, 101 দেখাচ্ছে। জন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো প্রবলেম। হ্যাঁ, তাহলে দেখতে হবে, অনেকেই জয়েন হতে এই পারতেছে না। ভার্সনে আসছে এই জন্যই। তাহলে মনে হয় কয়েকজন, তাহলে কতজন হলো যুক্ত, আমি তো খেয়াল করিনি আজ কয়েকদিন। আচ্ছা, তো যাই হোক, ওটা তাহলে ঠিক করতে হবে। এতদিন তো বই 80 90 70 এর বেশি হতো না, ওই জন্য আর ওটা কেয়ার করা হয়নি। তাহলে ওটা ঠিক করতে হবে আগামী দিনের মধ্যে। ওকে, তো ঠিক আছে, তাকে কথা বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে ক্যারেক্টার হচ্ছে স্যার। পজিটিভ বা নেগেটিভ চরিত্রের যে সকল ফিগার থাকবে এই জায়গায়, তারা হচ্ছে ক্যারেক্টার। ডায়ালগ হচ্ছে কমিউনিকেশন এর মাধ্যম, যারা কি করবে, ক্যারেক্টাররা কি করবে, এক্সপ্রেস দেয়ার থটস, ইমোশনস এন্ড মোটিভেশনস, পজিটিভ নেগেটিভ ইত্যাদির মাধ্যমে। কনফ্লিক্টটা কি, ওই যে কনফ্লিক্ট মানে কি, যেটা আমাদের ড্রামার, কনফ্লিক্ট ছাড়া কি ড্রামা হবে বলো? না স্যার। কোনো একটা দ্বন্দ্ব বা কোনো একটা খারাপ বিষয় ঘটে গেল, তাই তো, নায়ক মানে পজিটিভ এবং নেগেটিভ যে চরিত্রের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো ঘটে যাওয়ার পরেই মেইনলি একটা ড্রামা সামনে এগিয়ে যায়। ওই যে গুলিটা যদি না করতো তাহলে কি আমাদের সিনেমা হতো বলো? না স্যার। হতো না। না, স্যার। এখানেই মেইনলি কনফ্লিক্টটা ঘটে গেছে। হ্যাঁ, এখানে একটা টেনশন ঘটেছে, এখানে একটা ক্ষতি হয়েছে, যে ক্ষতিটা পোষাতে হবে। হ্যাঁ, এরকম একটা কিছু। তার হচ্ছে কনফ্লিক্ট ইজ অ্যান এসেনশিয়াল এলিমেন্ট অফ ড্রামা, ক্রিয়েটিং টেনশন অ্যান্ড ইন্টারেস্ট। হ্যাঁ, তাহলে একদিকে আমাদের ভিতরে টেনশনও থাকবে, ইন্টারেস্টও থাকবে। ইট মে অ্যারাইজ ফ্রম অপোজিং ফোর্সেস সাচ অ্যাজ ক্যারেক্টার, সোশিয়েটাল নর্মস, ইন্টারনাল স্ট্রাগলস, যেটা আমরা এরই পাশে পাবো। যখন একটা ঘটনা হঠাৎ করে ঘটে গেল, সবকিছু ঠিকই চলছিল, একটা কনফ্লিক্ট ঘটে গেল। কনফ্লিক্টটা কি, যে হঠাৎ করে তার ওই যে ওর রাজ্যে, বাবাকে মারি ফেলছে। হঠাৎ তার স্যার ওটা না, ও হঠাৎ করে বাবাকে মারি ফেলছে। হ্যাঁ, ইয়া, হঠাৎ করে নায়িকাকে মেরে ফেলছিস? না, নায়িকা ছিল না, বাবাকে মারা। কেন মারতে তো পারে, সেকেন্ড নায়িকা থাকতে পারে না? ওটাতে কোনো নায়িকাই নেই। আচ্ছা, তো কথা কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। এই যে বলছে কি, যে হঠাৎ করে এডিপাসের দেশের বা রাজ্যের জনগণ আসছে কি, তার দেশের হঠাৎ করে এক মহামারী ঘটছে, মহামারীতে মানুষজন মারা যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, পশু পাখির বাচ্চা হচ্ছে না, এরকম আর কি, মানুষের বাচ্চা হয়ে এসে বাচ্চা মারা যাচ্ছে। এই যে কনফ্লিক্টটা শুরু, তাহলে কনফ্লিক্টটা কেন হচ্ছে, এই যে এখন এই কনফ্লিক্টটা কেন হচ্ছে সেটা খুঁজে বার করতে হবে, খুঁজে বার করে সমাধান করতে হবে। এইটাই হলো আমাদের কনফ্লিক্ট, এবং এটাই হলো ড্রামার সেন্ট্রাল ইন্টারেস্ট। ঠিক আছে, তো মেইন বিষয়।
বলছে ইট মে জি অ্যারাইজ স্যার। ফ্রম অপোজিং ফোর্সেস সাচ অ্যাজ ক্যারেক্টার সোশিয়েটাল নর্মস অ্যান্ড ইন্টারনাল স্ট্রাগল দ্য রেজলিউশন অফ কনফ্লিক্ট অফেন ফর্মস দ্য এই যে ক্রাস্ট মানে হচ্ছে কেন্দ্রীয়, হ্যাঁ, একদম সেন্টার অফ দ্য ন্যারেটিভ। এরপর হচ্ছে সেটিং অ্যান্ড স্টেজ ডিরেকশন থাকবে। এখন ভাবতে হবে এই যে আমরা যে ড্রামাটা উপস্থাপন করবো এটা কি মানে প্র্যাকটিক্যাল যেমন সিনেমা নাটকে হয় ওরকম উপস্থাপন করবো না স্টেজে? বলো, এটা কি স্টেজে স্টেজে। উপস্থাপন স্টেজে। করবো? তাহলে স্টেজে উপস্থাপন স্টেজে। করতে হলে স্টেজটা তো ডিরেকশন দিতে হবে নাকি? স্টেজের একটা সেটিং আসবে না? স্টেজে। মনে করো তুমি এখন দেখাচ্ছ যে আমরা এখন পাহাড়ে আছি, তাহলে আমরা এখন পাহাড়ে আছি, তুমি এই পাহাড়টা কি করে দেখাবা স্টেজের ভিতর? তাহলে পাহাড়ের দৃশ্য না, পাহাড়ের দৃশ্য তো আমি স্টেজে দিব না, স্টেজের তার কোনো টেবিলে দাঁড়িয়ে দেখাবে বা একটা উঁচু উঁচু জায়গায় দাঁড়িয়ে। না 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 না, ওটা তুমি তো দেখাতে পারবে না, কারণ এটা তো স্টেজের উপরে। তাহলে তোমার কি করতে হবে, তোমার চরিত্রের ডায়লগের ভিতরে এমন কিছু কথা আনতে হবে, সে যখন এই কথাগুলো বলবে দর্শকেরা বুঝে যাবে যে সে এখন কোথায় আছে, পাহাড়ের উপরে আছে। পাহাড় আঁকার দরকারও নাই, স্টেজে পাহাড়ের কোনো ডিরেকশন মানে সেটিং এরও দরকার নাই, ঠিক আছে? তো মানে পাহাড়ের কোনো ছবিও আমি দেব না, কিন্তু ক্যারেক্টারের ডায়লগের মাধ্যমেই আমি বলে দিতে পারবো যে আসলে তারা এখন কোথায় আছে, পাহাড়ে আছে। কথা বুঝতে পারছো? মনে করো গল্প করতে করতে যদি বললাম জি স্যার। যে মনে করো ক্যারেক্টার কি করলো, অ্যাক্টর স্টেজে ঢুকেই বলতেছে শেষ পর্যন্ত আমরা গাবতলীতে পৌঁছালাম, আর চারিদিকে কি ভিড় আর জ্যাম, হ্যাঁ, চারিদিকে হইচই সাউন্ড, হ্যাঁ, মাথা ধরে গেল। তাহলে তুমি বুঝে গেল না সে কোথায় আছে এখন? জি স্যার, গাবতলীতে। গাবতলীতে ঢাকা। আছো, ঢাকার গাবতলীতে আছো, তাই না? তাহলে তাহলে ওই গাবতলীর কি আমাকে এখন স্টেজে কি করতে হবে ছবি টবি দিয়ে? বলো, দরকার আছে? না স্যার। হ্যাঁ, দরকারই নেই। তোমার যিনি রাইটার হবেন ড্রামার, তিনি প্রথম যেখানে শুরু হবে ওই মনে করো ঢাকায় পৌঁছানো, সেটাকে ক্যারেক্টারের মাধ্যম দিয়ে তিনি এমনভাবে ডায়লগে এটাকে লিখবেন। এই দেখো বলছে রিটেন ইন স্ক্রিপ্ট, মেনলি তিনটা লিখবেন কিসে, স্ক্রিপ্টে। বলছে স্টেজ ডিরেকশনস রিটেন ইন স্ক্রিপ্ট গাইড অ্যাক্টরস অ্যান্ড ডিরেক্টরস ইন ইন্টারপ্রেটিং দ্য ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং অ্যাকশনস, জেস্টার অ্যান্ড টোন। তার মানে একজন ব্যক্তির কথা, অ্যাকশন, অঙ্গভঙ্গি, কথার টোন, এইগুলোর মাধ্যম দিয়েই, লেখালেখির মধ্য দিয়েই একজন মানে রাইটার ফিজিক্যাল এবং ইমোশনাল এনভায়রনমেন্টটা তৈরি করে দিবেন। এরকম আছে না যে ওয়াও কি গন্ধ চারপাশে, হ্যাঁ, মনে হচ্ছে যেন গন্ধে আমার দম আটকে আসতেছে। তুমি কি গন্ধ পাচ্ছ নাকি বুঝতে না পারছো? স্যার, ফিল। কিন্তু অলরেডি অনুভব তার করতেছি। কথার টোন, তার অঙ্গভঙ্গি, নাকে হাত দিয়ে মুখ ভ্যাংচানো, তাই তো, এগুলো দিয়ে বুঝতে পারছো যে সে আসলে গন্ধ পাচ্ছে। এমনকি হতে পারে যে তুমি এই গন্ধ কিছু কিছু নিজের নাকেও পেয়ে যেতে পারো, ইমাজিনেশনে হতে পারে না এরকম? হ্যাঁ, ইমাজিনেশনে তুমিও গন্ধ পেয়ে যেতে পারো। তো এরকম ভাবে জি স্যার। কি হবে, একজন এটা বলে তোমার স্টেজ সেটিং অ্যান্ড স্টেজ ডিরেকশন থাকতে হবে একটা ড্রামার ভিতর। এবার হচ্ছে মনে করো থিমস, যেমন আমরা ক্যাট ইন দ্য রেইন পেয়েছিলাম না, ক্যাট ইন দ্য রেইন, স্যার। ওখানে কি আমরা আসলে জি স্যার। স্টেজ ডিরেকশন বা এরকম কোনো ছবি দেখছি? কিন্তু আমরা কিন্তু না ছবিটা স্যার। মাথায় না ভেসে স্যার। আসছে, আসছে না? যে একটা জি পার্ক, স্যার। স্যার। পার্ক আছে, স্ট্যাচু আছে, হ্যাঁ, বৃষ্টি হোটেল। হচ্ছে, একটা কিন্তু আমাদের ওয়ার্ডের মাধ্যম দিয়েই কিন্তু একটা সেটিং আমরা অলরেডি পেয়ে গেছি। তারপর যে থিমস, অবশ্যই প্রত্যেকটা ড্রামা বা প্রত্যেকটা সাহিত্যিক জানরার কি রয়েছে, অবশ্যই থিম রয়েছে। কোনো একটা বিষয়কে উপস্থাপন করতে চাই, থিম নিয়ে তো আমরা অলরেডি ফার্স্ট ইয়ারে পরিচিত হয়েছি, তাই না, যে থিম আসলে কি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। যে কি বিষয়, কি মোরাল, সে বিষয়গুলো তিনি তুলে ধরতে যাচ্ছেন। থিমস ইন ড্রামা এক্সপ্লোর ইউনিভার্সাল আইডিয়াজ অ্যান্ড ট্রুথ, অফেন অ্যাড্রেসিং মোরাল, সোশ্যাল অ্যান্ড এক্সিস্টেন্সিয়াল কোশ্চেন্স। থিমস প্রোভাইড ডেপথ, এগুলো নিয়ে আর কথা বলবো না কারণ তুমি জানো। এবার হচ্ছে স্পেকটাকেলে আসি। স্পেকটাকেলটা কি? স্পেকটাকেলটা হচ্ছে মনে করো যখন নায়কের সাথে নায়িকার চোখাচোখি দেখা হলো, তখন কেমন সাউন্ড দেয় বলো তো? একটা রোমান্টিক সাউন্ড হয় না? জি স্যার। রোমান্টিক একটা সাউন্ড। জি স্যার। লা 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 এরকম সাউন্ড হয় বাংলা হ্যাঁ, এই যে এইরকম একটা সাউন্ড মনে করে দিয়ে দিল যে নায়িকা হঠাৎ করে স্টেজে ঢুকলো, অথবা যখন নায়িকা মনে করো গাড়ি থেকে বার হচ্ছে, প্রথমে কি তার ফেস দেখায় নাকি আগে তার পা দেখায়? বলো, আগে না স্যার, পা দেখায়। পা দেখালো না, হিল পরে একটা, হ্যাঁ, হিল পরে পাটা নামাইলো, তারপরে দরজাটা খুলে গেল, পা নামালো, আস্তে আস্তে ক্যামেরাম্যান এখন নায়িকার পিছন দিয়ে দেখাবে, তারপরে ফেস দিয়ে দেখাবে, ঠিক আছে? তো এরকম একটা আকর্ষণ তৈরি করতেছে। এরকম ভিলেন আসলে কেমন হবে? ভিলেন মনে করো চেয়ার ঘুরিয়ে বসেছিল আর ভিলেনের সাউন্ড হলো, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে ভিলেন চেয়ার ঘোরাচ্ছে, ক্যামেরাম্যানও আস্তে আস্তে ভিলেনের ফেসের দিকে নিয়ে আসলো।
এবং অধিকাংশ ক্ষেত্রে ভিলেনের বাড়িঘর কেমন হয় বলতো, যত গোডাউন বা গোদাম ঘর বা টায়ার ফিট করা থাকে, হ্যাঁ এই সকল জায়গা নাকি ভিলেনদের জায়গা থাকে মেনলি। জি স্যার। এই যে সাউন্ড ইফেক্ট, সাথে ব্যাকগ্রাউন্ডে একটা বিশেষ সাউন্ড দিবে। সাউন্ড থাকবে, আর হচ্ছে সাথে সাথে কি থাকবে, টায়ার টায়ার ঝুলিয়ে রাখবে যাতে মারামারি হলে ওই সব গিয়ে পড়বে ওই টায়ারের উপর নাকি, আর নয় মাটির পাত্র টাত্র ঝুলিয়ে রাখবে, ওখানে গিয়ে নায়ক একটা মারবে আর ভিলেন উড়ে গিয়ে ওই টায়ারের উপর গিয়ে পড়বে। এইরকম আর কি মনে করো। তাহলে স্পেকটাকেল হচ্ছে কি, স্পেকটাকেল এনকম্পাসেস দ্য ভিজুয়াল অ্যান্ড অডিটরি এলিমেন্টস অফ ড্রামা সাচ অ্যাজ কস্টিউম, ভিলেনের মেনলি ড্রেস কেমন হবে, লাইটিং ইফেক্ট থাকতে হবে তাই না, এখন কি অন্ধকার হবে নাকি বসন্তের ফুল চারিদিকে, হ্যাঁ সুন্দর একটা আবহাওয়া হবে, সাউন্ড ইফেক্ট কেমন হবে, রোমান্টিক নাকি ভিলেনি একদম, অথবা স্টেজ ডিজাইন কেমন হবে, স্টেজের কোন দিক থেকে ঢুকবে নায়ক, কোন দিক থেকে ভিলেন ঢুকবে, ঠিক আছে তো। এই যে জায়গাগুলো, এই পুরোটাই হচ্ছে কি একটা স্পেকটাকেল। স্পেকটাকেল একটা ইমেজারি, মানে একজন অডিয়েন্স কথোপকথনের আগেই, মনে করো কথোপকথন নেই তারপরেও একটা কিছু বুঝতে পারবে যে কিছু একটা হতে যাচ্ছে, লাইট ইফেক্টের মাধ্যমে হোক, সাউন্ডের মাধ্যমে হোক, কস্টিউমের মাধ্যমে হোক, পোশাক আশাকের মাধ্যমে হোক, বুঝে নিতে পারবে আসলে এটা কে। দিস এলিমেন্ট এনহ্যান্স দ্য ওভারঅল এক্সপিরিয়েন্স অ্যান্ড ব্রিং দ্য স্ক্রিপ্ট টু লাইফ, মানে ডায়লগকে একটা লাইফ লাইক ইফেক্ট দিয়ে ফেলে। এছাড়া হচ্ছে জানরা অ্যান্ড স্টাইল, এখন ড্রামারও আবার বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, ঠিক আছে। কিসের এক্সপেরিয়েন্সের কথা বললো? ইনহ্যান্স দা ওভারঅল এক্সপেরিয়েন্স, মানে তোমার পুরো ড্রামাটা তুমি যখন দেখবা অডিয়েন্স হিসাবে, তুমি তোমার একটা এক্সপেরিয়েন্স হবে না যেখানে কি ঘটলো। জি স্যার। যে মনে করো এখন অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, মনে করো অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, তাহলে এখন ওই ক্যারেক্টার কেমন করে ঢুকবে স্টেজে, একদম সুস্থভাবে ঢুকবে, দৌড়াতে দৌড়াতে হন্তদন্ত হয়ে, মানে কেমন করে ঢুকবে অডিয়েন্স, যে অ্যাক্সিডেন্ট ফেস করেছে, হয়তো দেখা গেছে হাত পা একটু বাঁকাবে তাই তো, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকবে নাকি, তারপর হচ্ছে রক্ত টক্ত একটু মাখানো থাকবে গায়ে, হ্যাঁ চুল টুল এলোমেলো থাকবে, এরকম না, নাকি খুব ভিলেনের মতো শক্তিশালী নায়কের মতো ঢুকবে, কেমন? না স্যার, রোগীর মতো। রোগীর মতো ঢুকবে। তাহলে এই যে রোগীর মতো ঢুকলো, তাহলে তুমি অডিয়েন্স হিসেবে তোমার এক্সপেরিয়েন্স কেমন হবে বলো। মনে করো সে খারাপ লাগবে ওর জন্য। তাহলে তোমার এক্সপেরিয়েন্সটা ওভারঅল হয়ে গেল যে আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু মনে করো সে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে বলতেছে মুখে মুখে বলতেছে আমি খুব অসুস্থ, কিন্তু সে সুস্থ হবে দৌড়ে বেড়াচ্ছে, তাহলে কেমন হবে বলো তো? হবে? মিলবে না। মিলবে না। তাহলে ওভারঅল এক্সপেরিয়েন্স মানে তার ডায়লগ, মানে স্ক্রিপ্টের যে ডায়লগ, তার সাথে সাথে তার যে ভিজুয়াল ব্যাপারটা সেটা তো দেখাতে হবে। তাহলে পুরো স্পেকটাকেল এবং ডায়লগ মিলেই তো তোমার পুরো ব্যাপারটা, তোমার এক্সপেরিয়েন্সটা কমপ্লিট হবে। হ্যাঁ, মনে করো সেদিন একটা ঘটনা ঘটেছে আমার এক আত্মীয়ের ভিতরে, সে আমার কাছ থেকে কিছু টাকা ধার চাচ্ছে, ঠিক আছে। এরকম প্রথমে সে খুব, মানে আমরা জানি সে কেমন, এটা আমাদের অভিজ্ঞতা, মনে করি এত ইয়া করছে, সে যেন মোবাইলে কথা বলতে পারতেছে না, হ্যাঁ দোমাটকে আটকে আসতেছে, সে ওষুধ কিনবে, টাকা নাই তার, আমি যেন বিকাশে তাকে 5,000 টাকা পাঠাই। এরকমটা অনেকের সাথে করেছে বিধায় আমি বলতেছি না আমি এত টাকা পাঠাতে পারবো না, আমার কাছে নাই। তো বলতেছে না আমাকে পাঠাতেই হবে, আমার খুব প্রয়োজন। আচ্ছা ঠিক আছে আমি 1,000 টাকা পাঠাবো, এখন আপনি তাহলে বিকাশ নাম্বার দেন। তা সে বলতেছে আমার তো নাই, তাহলে আমি দোকানে যাই, ঠিক আছে। তো এর ভিতরে তার সাথে আমার কয়েকবার কথা হয়ে গেছে, সে কিন্তু অলরেডি ভুলেই গেছে যে সে অসুস্থ ছিল, বুঝতে পারছো? সুস্থ হয়ে গেছে, মানে সে কিন্তু তার কথার সেই প্রথম দিকের যে টোনটা সেটা কিন্তু সে ভুলে গেছে। মানি ইজ পাওয়ার। হ্যাঁ, কারণ ইতোমধ্যে সে কিন্তু অলরেডি ভুলে গেছে যে সে একটা অভিনয় করেছিল আমার সাথে, হ্যাঁ যে টাকা পেয়ে সুস্থ হয়ে গেছে, মানে টাকা পাওয়ার আগেই সুস্থ হয়ে গেছে, মানে সে এখন ওই যে টাকা পাওয়ার ক্ষেত্রে যে সুস্থ হয়ে গেছে, সে কিন্তু ওটা মানে সে ভুলেই গেছে যে আমি আসলে অসুস্থতার একটা অভিনয় করছিলাম। তারপরে আমি তার কথাবার্তা টোন ক্যারেক্টারে থাকতে পারে নাই, হ্যাঁ মানে ক্যারেক্টারে থাকতে পারে না, সে অলরেডি সুস্থ হয়ে গেছে, রোগীর ক্যারেক্টার, মানে অভিনয়টা সে করতে পারেনি। তা ঠিক ওইরকম একটা ব্যাপার, হ্যাঁ যে স্পেকটাকেলে তো তোমার ওই সাউন্ড ইফেক্ট এগুলো তো লাগবে ঠিক মতো, হ্যাঁ এটা হয়নি। এবার হচ্ছে জানরা অ্যান্ড স্টাইল। এখন ড্রামার আবার বিভিন্ন ভাগ রয়েছে, আমরা যখন পড়বো ড্রামার ভাগগুলো, এখানে ট্র্যাজেডি রয়েছে, কমেডি রয়েছে, ট্র্যাজিক কমেডি রয়েছে, মেলোড্রামা রয়েছে, মোডালিটি প্লে রয়েছে, মিরাকল প্লে রয়েছে, হ্যাঁ অনেক ধরনের ভাগ রয়েছে। তো তার ভিতরে আমরা দেখবো, বলছে ইচ জানরা হ্যাজ ইটস কনভেনশন, স্টোন অ্যান্ড স্টাইলিস্টিক চয়েস। যেটা হচ্ছে ট্র্যাজেডি, সেখানে কি আনন্দদায়ক কিছু থাকবে বলো? না স্যার। না। কমেডিতে কি মারাত্মক কিছু থাকবে, খারাপ কিছু থাকবে? থাকবে না স্যার। না স্যার। মেলোড্রামা এটা মানে আবার রক্তক্ষয়ী থাকবে, যুদ্ধ থাকবে। ট্র্যাজিক কমেডি এটা আবার কি, এখানে ট্র্যাজিক ঘটনাও থাকবে, কমিক ঘটনাও থাকবে, ঠিক আছে। মানে এক একটা জানরা, এক একটা স্টাইল এক এক ধরনের হবে। তো এই হলো মোটামুটি আমাদের ড্রামা কি এবং ড্রামার
মোটামুটি ফিচারের সাথে রিলেটেড কিছু বিষয় যেগুলো আমাদেরকে অন্যান্য জানরা থেকে ড্রামাকে সম্পূর্ণ এক্সেপশনাল করে ফেলেছে। ঠিক আছে তো, কারণ অন্যান্য সবগুলো পড়তে হয়, আর এই একটা জিনিস যেটা পড়ার জন্য না, এটা হচ্ছে কি স্টেজে অ্যাক্টরের মাধ্যমে উপস্থাপন করার জন্য। কিন্তু আমরা কি করব, আমরা কি করব বলতো, আমরা কি করব? সাহিত্য আমরা তো পড়বো, আমরা তো স্টেজ করবো না নাকি? আমরা ড্রামা পড়বো, পাঁচটা ড্রামা পড়বো। আসলে ড্রামা পড়ে এনজয় করা যায় না, এটাকে স্টেজে উপস্থাপন করতে হলে ভালো হয়, কারণ তার কস্টিউমের ব্যাপারটা, ডায়লগের কথাবার্তা, হ্যাঁ, যে কমিক ক্যারেক্টার, এটা যদি পড়ি তাহলে তার ভালো লাগবে না, বরং একজন অ্যাক্টর সে কমিক্যাল বৈশিষ্ট্য নিয়ে সে তুলে ধরবে যখন, তখনই তো আমাদের কাছে ভালো লাগবে। আমরা পারবো, জি স্যার। ইমাজিন করে আমরা এটা ধারণা করতে পারবো যে এরকম এরকম ঘটনা ঘটতেছে। বলো। বহিপীর হ্যাঁ, কেউ কিছু বলছিলা? এই ড্রামাগুলো ক্লাসে উপস্থাপন করাইলে পারফর্ম করতে সুন্দর হইতো। না, সেটা তো কলেজে করা যায়, বা অফলাইন কলেজে ক্লাসে আর কি কেউ করতে চায় তাহলে তোমরা করতে পারো কলেজে, কিন্তু এখানে তো আর সম্ভব হচ্ছে না নাকি? এখানে তো আর সম্ভব হচ্ছে না। স্যার পরেই কুল পাইতেছি না, আবার স্টেজ ড্রামা। হ্যাঁ, না, আসলে এই ব্যাপারটা হলো কি, আমরা যে ইংরেজি সাহিত্য পড়ে, যেমন একজন যে হচ্ছে ডেন্টিস্ট, সে তো দিন শেষে কি হবে বলতো, তার মানে তার পড়াশোনা শেষে ডেন্টাল, তাই তো, একজন ডেন্টিস্ট হবে, তাই না? বিসিএস ক্যাডার। হ্যাঁ, সে যাই হোক ডেন্টিস্টই হবে নাকি? সে তো দাঁতের চিকিৎসাই করবে, বা যে চোখ নিয়ে করতেছে সে তো চোখের চিকিৎসাই করবে। তো আমরা কি হই বলতো শেষ করে ইংরেজি সাহিত্য পড়ে? টিচার স্যার, কেউ ডিজিটাল মার্কেটার, অনেক আমরা যা পড়ি তা দিয়ে খুব একটা ওই রিলেটেড হই না। আমরা ভাষাটাও ঠিক মতো পারি না, আমরা সাহিত্যিকও হতে পারি না, আমরা ড্রামাটিস্টও হতে পারি না, আমরা আসলে কিছুই হতে পারি না। এটা হলো আমাদের সমস্যা, কারণ আমরা ওগুলো ঠিকমতো পড়ি না। শেষ পর্যায়ে যায় মেন্টাল। হ্যাঁ, কারণ আমাদের তো একটা উদ্দেশ্য ছিল, তাই না, যে ইংরেজি সাহিত্য পড়ে আমাদের ছেলে মেয়েদের মধ্যে অনেকে সাহিত্যিক হবে। হ্যাঁ, অনেকে হচ্ছে, কিন্তু সেই পরিমাণে হচ্ছে না। সাদিয়া সুলতান একটু মিউট রাখো। হ্যাঁ, তাহলে সেই পরিমাণে হচ্ছে না, যেটা উদ্দেশ্য ছিল, যে বললাম কি, যে একজন এমবিবিএস পড়ে তারপরে তার চয়েস অনুসারে সে একজন ভিন্ন ভিন্ন ডাক্তার হচ্ছে, তাই না? কিন্তু আমরা আসলে কি হই, ওই আমরা দেখাচ্ছি এবিসিডি শেখাই ছাত্রছাত্রীদের। আমাদের তো স্যার আর ল্যাব নেই যে স্যার আমরা এগুলা প্র্যাকটিক্যাল করব। সাহিত্যিক হওয়ার জন্য তো ল্যাব লাগে না ভাই, সাহিত্যিক হওয়ার জন্য গাছতলায় যথেষ্ট। জি স্যার, বুঝতে পারছো? হ্যাঁ, সাহিত্যিক হওয়ার জন্য কিচ্ছু লাগে না, সাহিত্যিক হওয়ার জন্য গাছতলায় যথেষ্ট। স্যার বাংলাদেশ বিশ্বের সব সাহিত্যিকরাই তো গাছের নিচে বসে বসে। হ্যাঁ, সাহিত্যিক তো পাকা ঘরে হবে না, সাহিত্যিক তো ল্যাবে। সাহিত্যিক হওয়ার জন্য যে পরিমাণে থিংকিং করা লাগবে, তো স্যার আমরা যদি করি যে সাহিত্যিক হবে তার ইমাজিনেশন পাওয়ার বেশি হওয়া লাগবে। সাহিত্যিক হওয়ার জন্য যেটা লাগে সেটা হলো যে তোমাকে টাকা, ক্ষমতা, পরীক্ষার রেজাল্ট এইগুলো নিয়ে ভাবা যাবে না। তোমাকে হতে হবে পুরো গাছতলার মানুষ, এবং তোমাকে এই যে তুমি যা পড়তেছো এগুলো এত বেশি পড়বা যে তুমি লিখতে শুরু করবা, তাই তো? পয়েন্ট টু বি নোটেড, স্যার বলছে পরীক্ষার রেজাল্ট নিয়ে ভাবা যাবে না। হ্যাঁ, ওই তো বললাম যে, হ্যাঁ ওইটাই তো বললাম যে বন্ধ হতে হবে স্যার। হ্যাঁ, সাহিত্যিক হতে হলে তোমাকে মানে ধান্দা বাদ দিতে হবে। তোমাকে ভাবতে হবে যে আমি এই পৃথিবীর জন্য না, আমি হচ্ছি কল্পনা নামক একটা জগৎ আছে, সেই জগতের জন্য আমি। ধন, আধ্যাত্মিক জগতের পরীক্ষা রেজাল্ট, নাম ধাম এগুলো আমার দরকার নেই। হ্যাঁ, দেখো যারা অরিজিনালি ভালো সাহিত্যিক ছিল তারা কিন্তু নামই হওয়ার জন্য সাহিত্যকর্ম লেখেনি, তারা বরং লিখে লিখে নামই হয়ে গেছে আর কি। কিন্তু আমরা যারা নাম নেওয়ার জন্য সাহিত্যিক হতে চাই বর্তমানে, তারা কিন্তু ভালো সাহিত্যিক হতে পারেনি আজ পর্যন্ত। হ্যাঁ, কারণ আমাদের ফোকাস থাকে যে আমরা সাহিত্যিক হব। হ্যাঁ, ফোকাস সাহিত্যিক হওয়ার জন্য ফোকাস করলে হবে না, তোমাকে তোমার সাহিত্যিক মানে লিটারেচারের জন্য লিটারেরি যে ব্যাপারটা সেটা নিয়ে যেতে হবে। তোমাকে টাকা পয়সা, খ্যাতি এগুলো নিয়ে ভাবাই যাবে না, কারণ এখন আর ওইরকম সাহিত্যিক নেই। আছে, আমরা কিন্তু ভালো সাহিত্যিক পাই না। না স্যার। আচ্ছা, তো যাই হোক, এটা একটা ঘটনা গেল, আমরা ড্রামা পড়লাম। এরপর চলে আসি গ্রিক অ্যান্ড রোমান ড্রামা। যেহেতু আমরা গ্রিক লিটারেচারের একটা পড়বো, তারপরে মডার্নদের একটা পড়বো, তারপরে এলিজাবেথান একটা পড়বো, তাহলে গ্রিক ড্রামা এবং আমাদের ইংরেজি সাহিত্যের ড্রামার মধ্যে অনেকখানি পার্থক্য রয়েছে। এবং আমাদের ইংরেজি সাহিত্যের অনেক ড্রামাটিস্টরা কি করেছে, গ্রিক এবং রোমান লিটারেচার থেকে হেল্প নিয়েছে, তারপরে তারা এগুলোকে রচনা করার চেষ্টা করেছে।
ট্র্যাজেডি, যেটা আমরা সেনেকান ট্র্যাজেডি বলে একটা নাম শুনেছিলাম, এখনো শুনোনি তোমরা, সরি, ওটা হিস্ট্রিতে পাবা। আমি বারবার মনে করছি তোমরা মনে থার্ড ইয়ারে আছো। তাহলে গ্রিক অ্যান্ড রোমান ড্রামা কি? তাহলে দেখো বলা হচ্ছে গ্রিক অ্যান্ড রোমান ড্রামা ফর্মস দ্য বেডরক অফ ওয়েস্টার্ন থিয়েট্রিক্যাল ট্রেডিশন। বেডরক মানে কি? বেডরক মানে ফাউন্ডেশন, হ্যাঁ, ভিত্তিপ্রস্তর বা ফাউন্ডেশন। তাহলে ওয়েস্টার্ন থিয়েট্রিক্যাল ট্রেডিশনের বেডরকই হচ্ছে এই গ্রিক এবং রোমান ড্রামা। তাদের কাছ থেকে আমরা শিখে তারপরে আমরা আমাদের মতো করে রচনা করেছি। হ্যাঁ, তাই বলছে ওটা নিয়ে আমরা কথা বলি। এখানে দেখি আমরা, দেখো প্রথমে গ্রিক এবং তারপরে আমরা রোমান লিটারেচার দেখবো। বলছে গ্রিক ড্রামা অরিজিনেটেড ইন দ্য 6th century BC, বিফোর ক্রাইস্ট এরা, বিফোর ক্রাইস্ট এরা। এটা কেন হতো? অ্যাজ আ ফেস্টিভ্যাল, দেখো, আ পার্ট অফ রিলিজিয়াস ফেস্টিভ্যাল অনারিং ডিওনিসাস দ্য গড অফ ওয়াইন, ফার্টিলিটি অ্যান্ড রিভেলরি। মানে বিশেষ করে যখন কোনো উৎসব হতো, বিশেষ করে আমাদের যেমন অগ্রহায়ণে একটা উৎসব হতো না, নবান্ন, নবান্ন উৎসবের নাম শুনছো? জি স্যার, জি স্যার, জি স্যার। নতুন ধান উঠলে পারে মানুষজন কি করতো? খুশি হইতো, আনন্দিত হতো এবং তারা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিত। তো প্যাগানিজমে, ক্রিশ্চিয়ানিটি আসার আগে বা ইসলাম বা ইহুদি ধর্মের প্রচার এইগুলোর আসার আগে, এক ঈশ্বরবাদ ধর্ম আসার আগে সব ছিল হচ্ছে প্যাগানিজমে বিশ্বাসী। এবং প্যাগানিজম মানেই হচ্ছে সেখানে গডের জিউস এগুলো ব্যাপার থাকে এবং এক এক দেবতা এক একটার জন্য ছিল। তা ডিওনিসাস ছিল হচ্ছে গড অফ ওয়াইন, ফার্টিলিটি অ্যান্ড রিভেলরি। ফার্টিলিটি মানে উর্বরতা, তার মানে ফসল বেশি হয়েছে, মানে আমাদের ডিওনিসাস গড আমাদেরকে আশীর্বাদ করেছে। এই জন্য কি হতো? ফসল কাটার সময় তারা এই ডিওনিসাসের ওয়ার্শিপ করার জন্য বিভিন্ন ধরনের ড্রামা আয়োজন করত। দিস ফেস্টিভ্যাল পার্টিকুলারলি দ্য সিটি ডিওনিসিয়া ইন এথেন্স, এই জায়গায় করা হতো। হ্যাঁ, ইনক্লুডেড কম্পিটিশন ইন ট্র্যাজেডি অ্যান্ড কমেডি, এবং সেখানে একটা কম্পিটিশনেরও আয়োজন করা হতো। কম্পিটিশনেরও আয়োজন করেছে কার ড্রামাটা ভালো। আর গড অফ ওয়াইন দ্বারা কি বোঝানো হয়েছে? গড অফ ওয়াইন দ্বারা কি বোঝানো হয়েছে? গড অফ ওয়াইন, ফার্টিলিটি অ্যান্ড রিভেলরি। গড অফ ওয়াইন মানে কি? ওয়াইনের দেবতা, মানে যে হচ্ছে ওয়াইন দান করেছে আমাদেরকে ব্যাপক পরিমাণে। আমাদের ওয়াইন বলতে আসলে কি বোঝা বলতো? ওয়াইন দিয়ে এখানে কি নির্দেশ করে? স্যার ওয়াইন মানে কি আমরা যেটা বাস্তবে বুঝি ওইটা না, ওয়াইন বলতে আচ্ছা, কেন অন্য মিনিং বোঝাচ্ছি? ওয়াইন মদ বুঝি। ওয়াইন মানে আমরা বুঝবো হচ্ছে ফসল, এবং বিশেষ করে তৎকালীন সময়ের ইয়াকে বুঝবো আমরা, ওই যে আঙ্গুর বলি না, আঙ্গুর। জি স্যার, রস, আঙ্গুরের রস, তাই তো? হ্যাঁ, ওয়াইন মেইনলি বোঝাই হচ্ছে আঙ্গুরের রস, কারণ ওই সকল এলাকাতে ব্যাপক পরিমাণে আঙ্গুর হতো এবং মানে তারা ড্রিঙ্কস হিসাবে এই আঙ্গুরের রসকে তারা কি করতো? গ্রহণ করতো বিভিন্ন সময়ে। বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আঙ্গুরের রস গ্রহণ করে নিজের শরীরটাকে গরম রাখার জন্য, ঠান্ডা এলাকার মানুষগুলো, ঠিক আছে? তো সেই হিসাবে ব্যাপক পরিমাণে আঙ্গুর হতো বা অন্যান্য ফসল হতো। রিভেলরি মানে কি? আনন্দ উৎসব, মজা, বিনোদন, এই সব কিছুর গড হচ্ছে ডিওনিসাস। তো তাকে খুশি করার জন্য বা তাকে ধন্যবাদ দেওয়ার জন্য রিলিজিয়াস ফেস্টিভ্যাল হিসাবে এই ড্রামার আয়োজন করা হতো। এবং এই ড্রামা কোনোটা হতো ট্র্যাজেডি, কোনোটা কমেডি, এবং বিশেষভাবে একটা কম্পিটিশন আয়োজন করা হতো। যার ড্রামাটা বেস্ট হতো তাকে পুরস্কৃত করা হতো ওই উৎসবের সময়ে। হ্যাঁ, তো এই সময় দেখো কি হচ্ছে, কি ফিচার্স অফ গ্রিক ড্রামা। গ্রিক ড্রামার ফিচারগুলো কি বলছে? গ্রিক ট্র্যাজেডি এক্সপ্লোরড প্রোফাউন্ড থিমস সাচ অ্যাজ ফেট, ডিভাইন উইল অ্যান্ড হিউম্যান সাফারিং অ্যান্ড মোরাল কনফ্লিক্ট। তাহলে অধিকাংশ গ্রিক ট্র্যাজেডিগুলো এই কয়েকটা বই, যেমন ইডিপাস রেস্ক আমরা পড়বো, এখানে হচ্ছে ফেট নিয়ে লেখা, তারপর হিউম্যান সাফারিং নিয়ে লেখা, মোরাল কনফ্লিক্ট নিয়ে লেখা, মানে সবগুলো থিমই আমরা ইডিপাস রেস্কের ভিতরে পাবো। যেমন এখানে বলছে না, দ্য ওয়ার্কস অফ প্লে রাইট লাইক এসকিলাস, দ্য অরেস্টিয়া বা সফোক্লিস, ইডিপাস রেস্ক, ইউরিপিডিসের মিডিয়া আর কর্নারস্টোন অফ দিস জানরা। তাহলে আমরা এখানে কয়েকজন ড্রামাটিস্টের নাম পেলাম এবং তাদের সাথে কয়েকটা ড্রামার নাম পেলাম। তার ভিতরে এই যে সফোক্লিসের ইডিপাস রেস্ক, যেটা আমাদের সেকেন্ড ইয়ারের প্রথম, তাই না? এটা, এবং আমরা মাস্টার্সে পড়বো হচ্ছে ইউরিপিডিসের মিডিয়া, এটা হচ্ছে তোমাদের মাস্টার্সে আছে। ট্র্যাজিক হিরোজ অফেন ফেস ক্যাটাস্ট্রফিক আউটকাম ডিউ টু দেয়ার ফ্লজ। ফ্ল মানে হচ্ছে হ্যামারশিয়া, এটা একটু খেয়াল রাখো। হোয়াট ইজ হ্যামারশিয়া? হ্যামারশিয়া হলো একটা ভুল, চরিত্রগত একটা ভুল। কথা বুঝতে পারছো? কোনো একটা ভুলের জন্য, মানে মারাত্মক ভুল না এটা, মানে সে যে খুব খারাপ, খুব ভিলেন তেমন না, সে একজন ভালো লোক, তাই তো, খুবই সৎ লোক, কিন্তু ছোট্ট একটা চরিত্রের ফ্লর জন্য তার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। যেমন আমরা ইডিপাস রেস্কের ক্ষেত্রে পাবো, ইডিপাস রাজার ক্ষেত্রে, যে তিনি ছিলেন একটু মানে একটা একগুয়ে টাইপের, অ্যারোগেন্ট টাইপের মানুষ।
তিনি যেটা বলেন সেটা করেই ছাড়েন। এই কোট এই নিজেরটাকেই প্রধান মনে করেন, কারো কারো কথায় কান্না দেওয়া এবং নিজের মতো করে চলতে চাওয়া এবং বদমেজাজি টাইপের এবং রাগান্বিত, একগুঁয়ে। এই জন্য মেনলি তার ক্ষতিটা হয়েছিল। এরকম একটা ট্র্যাজিক ফ্ল থাকবে, এটা বলে ট্র্যাজিক ফ্ল বা হ্যামার্সিয়া, যার জন্য মেইন যে ক্যারেক্টারের তার একটা ক্যাটাস্ট্রফিক ঘটনা ঘটবে, যেটাই এই ট্র্যাজেডির মেইন কনফ্লিক্ট। এছাড়া কমেডি হতে পারে। দেখো গ্রিক কমেডি, পার্টিকুলারলি ওল্ড কমেডি অ্যাজ এক্সাম্পলিফাইড বাই অ্যারিস্টোফেন্স। হ্যাঁ, অ্যারিস্টোফেন্সের ফ্রগস আছে, তারপর এখানে নাম দিল হচ্ছে, দেখো লাইসিস্ট্রাটা ওয়াজ মার্কড বাই ইটস স্যাটিরিক্যাল টোন। কমেডি মানে স্যাটিরিক। স্যাটার শব্দটা তো আমরা পরিচিত এর আগে, তাই না? স্যাটার শব্দটার সাথে পরিচিত না? জি স্যার। হাস্যরসাত্মকতা ব্যাপার, তাই না? অ্যাড্রেসিং কন্টেম্পোরারি পলিটিক্স, সোশিয়েটাল ইস্যুস অ্যান্ড কালচার নর্মস উইথ হিউমার অ্যান্ড অ্যাবসার্ডিটি। আর একটা সবচেয়ে জটিল একটা এলিমেন্ট হলো গ্রিক ট্র্যাজেডি, সেটা হলো কোরাস। শব্দটার সাথে তোমরা পরিচিত না? এই যে তোমরা এর সাথে পরিচিত হবা এডিপাস রেসপোর্ট থেকে। কোরাস মানে হলো মেইন ক্যারেক্টারের পাশাপাশি ঘটনার মধ্যে একটা লিঙ্ক তৈরি করার জন্য কিছু গায়ক দল থাকে, সিঙ্গার থাকে। যখন একজন ক্যারেক্টার মনে করো স্টেজে ঢুকলো, তখন আগের কি ঘটনা ঘটেছিল তার সাথে বর্তমান ঘটনার লিঙ্ক লাগানোর জন্য এই কোরাসেরা গানের সুরে পূর্বের কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বলে যাবে। তার মানে এটা হচ্ছে কি কানেক্টর হিসেবে কাজ করে। তারপর মনে করো একটা ক্যারেক্টার মনে করো স্টেজ থেকে চলে গেল, তাহলে এখন এই যে ক্যারেক্টার এখন স্টেজ থেকে চলে যাওয়ার পর আরেকজন ক্যারেক্টার আসার আগ পর্যন্ত স্টেজটাকে আকর্ষণীয় করে রাখার জন্য, যেন দর্শকদের মন অন্যদিকে না চলে যায়, তখন পূর্বের ক্যারেক্টারের সাথে পরবর্তী ক্যারেক্টারের কি ধরনের যোগাযোগ থাকতে পারে এরকম কিছু কমেন্টারি দিয়ে একটা লিঙ্ক লাগানোর চেষ্টা করে, একটা ব্রিজ হিসাবে কাজ করে। ঠিক আছে, কোরাসেরা। তাই বলছে ডিফাইনিং ফিচার অফ গ্রিক ড্রামা দ্য কোরাস প্রোভাইডেড কমেন্টারি, সামারাইজড ইভেন্ট। দেখো তারা কমেন্টারি দেয়, মানে একটা মতামত দেয়, সামারাইজ ইভেন্ট মানে আগে কি ঘটনা ঘটেছে, পরে কি ঘটতে যাচ্ছে, তার একটা সামারি দান করে, অ্যান্ড রিফ্লেক্টেড দ্য মোরাল অ্যান্ড ফিলোসফিক্যাল আন্ডারপিনিংস অফ দ্য প্লে। আন্ডারপিনিং মানে হচ্ছে মৌলিক কথাবার্তা, তাই তো, মানে মূল বিষয়টাকে, সেটা মোরাল হোক ফিলোসফিক্যাল হোক, এই বিষয়টা তারা উপস্থাপন করে। ইট অ্যাক্টেজ, দেখো অ্যাজ আ ব্রিজ, ব্রিজ মানে কি একটা কানেকশন হিসেবে কাজ করে বিটুইন দ্য অডিয়েন্স অ্যান্ড দ্য অ্যাক্টর। তাহলে এক অ্যাক্টরের সাথে আর এক অ্যাক্টরের মধ্যে কি ঘটতে যাচ্ছে তার সাথে অডিয়েন্সের একটা লিঙ্ক লাগিয়ে দেওয়ার কাজ করে হচ্ছে এই কোরাসেরা। কি কথা বোঝা গেল? কোরাস কি জিনিস আমরা আরো পড়বো। এটা কিন্তু একটা বড় ধরনের বৈশিষ্ট্য এবং আমরা দেখি এবার পরীক্ষাতে কোনটা আসে, এটা কোরাস আসে না ট্র্যাজিক ইয়া হিসাবে, হিরো হিসাবে আসে। তিনটা প্রশ্ন আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে ঘুরে ফিরে আসে। পারফরমেন্স এলিমেন্ট, পারফরমেন্স এলিমেন্ট তো আমরা পড়েছি, এখানে ক্যারেক্টার থাকবে, এখানে ডায়ালগ থাকবে ইত্যাদি ইত্যাদি। থিমস তো আমরা পড়লাম, থিম থাকবে কি এখানে, দেখো ফেট, হ্যাঁ, ডিভাইন উইল ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে গ্রিক ট্র্যাজেডির ব্যাপার। তাহলে গ্রিক ট্র্যাজেডি কোন দেশ থেকে লেখা? এটা কোন দেশের? এটা গ্রিসের। গ্রিসের, তাই তো? গ্রিসের রাজধানীর নাম কি? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল? অ্যাথেন্স, তাই তো? এবার দেখো এটা গেল হচ্ছে 6th, দেখো 6th সেঞ্চুরি বিসিই। বিসিই মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট এরা, ঠিক আছে? এবার রোমান কিন্তু তার থেকে ওল্ড। রোমান হচ্ছে কি, দেখো সরি ওল্ড বলতেছি মানে আরো নিউ, পরবর্তী। রোমান ড্রামা ফ্লারিশ ফ্রম দ্য 3rd সেঞ্চুরি বিসিই টু দ্য 2nd সেঞ্চুরি সিই। সি মানে হচ্ছে ক্রাইস্ট এরা, মানে 3rd সেঞ্চুরি মানে জিসাস ক্রাইস্টের জন্মের আগে থেকে, আগের 300 বছর থেকে পরবর্তী 300 বছর পর্যন্ত রোমান ড্রামা ব্যাপকভাবে ফ্লারিশড হয়। একটু মিউট রাখবো আমরা, মিউট রাখতে হবে। তো দেখো, আচ্ছা কারো কি সমস্যা কোনো? কানিস ফাতেমা মিউট রাখো একটু, তোমার বাইরে ওখান থেকে সাউন্ড মিউট রাখো। হ্যাঁ, মিউট রাখতে হবে। যখন কথা বলবা অবশ্যই হ্যান্ড রেজ করবা বা ইয়া করবা, কিন্তু মিউট রাখবা। হ্যাঁ, জেরিন কিছু বলতে চাচ্ছ? হাত তুলেছো জেরিন? বলবো সে তো মেবি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। মিম কি কিছু বলবা? মিম? আচ্ছা জেরিন কথা বলছে কিন্তু শুনতে পাচ্ছি না, আনমিউট করতে হবে। হ্যাঁ, তোমার হয়তো যার এই যেখানে এরকম একটা মাইক্রোফোনের মতো অবস্থা রয়েছে, এটা আনমিউট করে নিয়ে তারপর কথা বলতে হবে। স্যার আপনি যে পড়াচ্ছেন স্ক্রিনটা দেখা যাচ্ছে না।
দেখতে পাচ্ছ না? হয়তো তোমার নেটওয়ার্কের প্রবলেম। বাকিদের কি সমস্যা দেখা যাচ্ছে কিনা? নো স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা স্যার দেখো। ক্লাস মনে হয় আর 2 মিনিট পরে শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমি লিংকটা দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। শেষ হয়ে যাবে আবার লিংক দিব। আচ্ছা, জেরিনের কথা শোনা যায়। তুমি মাইক্রোফোনটা, এই যে এরকম একটা চিহ্ন আছে দেখো মোবাইল ফোনে, মাইক্রোফোনটা হয়তো অন না করেই তুমি কথা বলছো। করছে স্যার, উনি এর আগে কমেন্টে বলছে যে কি উনি আনমিউট করছে, কথা বলছে, বাট মানে কেউ শুনতে পাচ্ছি না আমরা, আচ্ছা, আদৌ তো বুঝতেছি না। ওর হয়তো ইয়ারফোনের সমস্যা। অথবা ইয়ারফোন বা মোবাইলে কোনো সমস্যা আছে। তুমি এটা ঠিক করে নিয়ে আমার সাথে সকালে রাত 10টার পরে একটু কথা বলবা, হ্যাঁ? আমি একবার চেক করে দেখবো যে আসলে সমস্যাটা কি। আচ্ছা, আজ তুমি তাহলে আমাকে রাত 10টা 10:30টার পরে আমাকে মেসেজ তাহলে দিও। লিঙ্ক নিয়ে আবার ঢুকে দেখো কি সমস্যা। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে যাই। এখনই কেটে যাবে, আমি কেটে দিয়ে আবার নতুন করে শুরু করি, হ্যাঁ? তাহলে আমরা রোমান হচ্ছে 3rd সেঞ্চুরি বিসিই থেকে 2nd সেঞ্চুরি সি। এই বিসিই এবং সি এর মধ্যে পার্থক্যটা কি সবাই জানো তো? এটা হচ্ছে বিফোর ক্রাইস্ট, হ্যাঁ, বিফোর এটা হচ্ছে ক্রাইস্ট, তাই আফটার তো? হ্যাঁ, বিফোর ক্রাইস্ট এরা। এটা আমি বারবার বলছি, এটা একটু খেয়াল করো কিভাবে হিসাব করতে হয়। দেখো, বিসিই মানে হচ্ছে আর এটা হচ্ছে সি। এটা হচ্ছে খ্রিস্টাব্দ নাকি? আর এটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ না? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ। তার মানে যদি জিসাস ক্রাইস্ট থেকে আমরা ধরি, মনে করো আমরা যদি অনেক সময় সংখ্যা রেখা করি না, সংখ্যা রেখা, এইটা মনে করো জি স্যার, সংখ্যা রেখা। ধনাত্মক এবং ঋণাত্মক। হ্যাঁ, এখানে মনে করো হচ্ছে 0। তাহলে 0তে মনে করো জিসাস ক্রাইস্টের জন্ম হয়েছে। তাহলে যত আমরা এদিকে যাব ততদিন কি বাড়বে নাকি? তত বাড়বে। আর এদিকে যত যাব তত এদিকে বাড়বে, হ্যাঁ? এখন যদি বলা হয় এটা হচ্ছে মনে করো 300 বিসিই, এইটা আর হচ্ছে গ্রিক হচ্ছে কত 600 বিসিই, আর তারপরে আবার বলতেছে 200 সিই। তাহলে কোন কোন ড্রামাটা প্রাচীন বেশি বর্তমান সময় পর্যন্ত? আমরা এখানে আছি মনে করো 2024, 600 তাই না? 600 বিসিই। হ্যাঁ, এইটা হচ্ছে বেশি প্রাচীন, তাই তো? এটা আগে এসেছে, তারপরে এটা এসেছে, তাই তো? তারপরে তো আস্তে আস্তে, আর আমরা এখন 2024-এ আছি। এইভাবে হিসাব, এদিকে যত যাব তত বাড়বে, এদিকে যত যাব তত বাড়বে, আর যত এদিকে এগিয়ে আসবে এইটা কমতে থাকবে নাকি? এটা কমতে থাকবে। তাহলে এটাকে বলতেছি আমরা বিসিই, আর এটাকে বলছি কি আমরা সিই। তাহলে 2024-কে আমরা কি বলবো? 2024 সিই বলবো। সিই, আবার এটাকে কিন্তু এডিও বলা হয়, হ্যাঁ? এডিও বলা হয়। আফটার ডেথ। না, অ্যানো ডমিনি। অ্যানো ডমিনি মানে ওই ঠিক আছে, এটা হচ্ছে ল্যাটিন শব্দ। অ্যানো ডমিনি থেকে সি আসছে, আর সি হচ্ছে ইংলিশ শব্দ, এই জন্য মেনলি বলা হয়ে থাকে। ঠিক আছে, ওকে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার আসি, তাহলে বলছে তাহলে রোমান ট্র্যাজেডির কি সমস্যা দেখো তো। এখানেও একই ঘটনা। জানরা কি ছিল এখানে? বলতেছে রোমান ড্রামা ওয়াজ প্রাইমারি ডিভাইডেড ইনটু ট্র্যাজেডি এন্ড কমেডি, while tragedy often adapted Greek myths and themes. বিসিই না? হ্যাঁ, বিসিই। বিসিই আর সি, এই যে বিসিই আর এটা হচ্ছে সিই। ঠিক আছে, আচ্ছা। তাহলে বলছে যে ট্র্যাজেডির ক্ষেত্রে অধিকাংশ দেখাচ্ছে যেহেতু গ্রিক হচ্ছে কি প্রাচীন পুরনো, রোমানরাও দেখাচ্ছে যে গ্রিক থেকে হেল্প নিয়েছে। অন্যদিকে কমেডি রিফ্লেক্টেড রোমান সোসাইটি অ্যান্ড ডেইলি লাইফ। অন্যদিকে কমেডিটা হচ্ছে নিজস্ব ধারাবাহিকতা, নিজের দেশের। এর ভিতরে প্লে রাইট কারা ছিল? আমরা এখানে কিছু প্লে রাইট পেয়েছিলাম, তাই না? পেয়েছিলাম হচ্ছে এসকিলাস, সফোক্লিস, ইউরিপিডিস। এরা অনেক সময় ব্রিফ কোশ্চেন আসতে পারে যে সফোক্লিসের সমসাময়িক প্লে রাইটের নাম লেখো 2-4টা, এরকম। তো রোমানদের মধ্যে হ্যাঁ, দেখো এই নামগুলো খেয়াল করে আমরা হিস্ট্রিতে পড়বো। সেনেকা, প্লাউটাস, টেরেন্স, ঠিক আছে তো? এই নামগুলো কিন্তু আমরা পাচ্ছি রোমানের, এরা কিন্তু রোমান রাইটার। এর ভিতরে প্লাউটাস অ্যান্ড টেরেন্স লিখেছে কমেডি, আর সেনেকা লিখেছে ট্র্যাজেডি। এর ক্ষেত্রে এটা একটু খেয়াল হবে, কারণ এই সেনেকা ট্র্যাজেডিকে বলা হয়ে থাকে সেনেকান ট্র্যাজেডি। তাহলে সেনেকা যে ট্র্যাজেডিগুলো লিখছে তাকে বলা হচ্ছে কি
সেনেকান ট্র্যাজেডি, ঠিক আছে। এই নামগুলো মনে রাখার দরকার নেই যে কে কি লিখছে। এই যে ফ্রেডা, এটা আছে অবশ্য সেনেকা ট্র্যাজেডির মধ্যে, লাইক ফ্রেডরা। এই ফ্রেডরা কিন্তু তোমাদের মাস্টার্সে আছে। যেমন এখানে আমরা পেলাম কি মিডিয়া, তাই না? মিডিয়া এটা হচ্ছে গ্রিক ড্রামা, যেটা তোমাদের মাস্টার্সে আছে, ইউরিপিডিসের লেখা। আর ফেডরা হচ্ছে রোমান ট্র্যাজেডি, যেটা সেনেগাল লেখা, এটা তোমাদেরও মাস্টার্সে আছে। হ্যাঁ, এই তারপর হচ্ছে পারফরমেন্স অ্যান্ড স্পেস, এই একই রকম ভাবে এখানেও থিয়েটার ছিল। যেমন থিয়েটার অফ পম্পে একটা নাম, যেমন আর্কিটেকচারাল মার্ভেলস উইথ ইলাবোরেট ডিজাইন। তাহলে থিয়েটার অফ পম্পেটা আমরা একটু দেখে নিই, এটা কেমন দেখতে। এই যে এইরকম স্টেজটা সুন্দর না দেখতে? এখন আমরা কল্পনা করতে পারবো না কি সুন্দর। জি স্যার। হ্যাঁ জি স্যার। এইটা হচ্ছে স্টেজ। হ্যাঁ দেখো, আর চারিদিকে দর্শক বসে থাকতো। এই যে দেখো কত সুন্দর লাগছে। জি স্যার, দেখছি গেমসের মধ্যে সুন্দর আছে। এই যে দেখো তৎকালীন সময়ের সিস্টেমগুলো। এইটা তো এটা হচ্ছে তাহলে দ্য থিয়েটার অফ পম্পে ওয়ার আর্কিটেকচারাল মার্ভেল হচ্ছে চমৎকার। হ্যাঁ, এরপর হচ্ছে স্পেকটেকল আর এন্টারটেইনমেন্ট, সেটা তো আমরা বুঝতে পারছি স্পেকটেকল কেমন থাকে। হ্যাঁ, মিউজিক থাকবে, ডান্স থাকবে, তাই না? এগুলো থিম কি কি থাকবে একইভাবে, মোরালিটি, পলিটিক্যাল পাওয়ার, পার্সোনাল অ্যাম্বিশন, অফেন মিররিং দ্য রোমান এম্পায়ার্স হায়ারার্কিক্যাল অ্যান্ড প্র্যাগম্যাটিক নেচার। এগুলো এত বোঝা দরকার। তাহলে আমরা বুঝলাম যে ইংরেজি সাহিত্যের আগে আমরা ড্রামাকে দুইভাবে পাচ্ছি, একটা গ্রিক ড্রামা, একটা হচ্ছে কি রোমান ড্রামা, তাই তো? এবং ইংরেজি সাহিত্য মোটামুটি গ্রিক এবং রোমান ড্রামা থেকেই হেল্প নিয়ে পরবর্তী তারা লেখালেখি শুরু করেছে, সেটা আমরা হিস্ট্রিতে গিয়ে জানবো। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ ড্রামা ইন ইংলিশ লিটারেচার। এবার আমরা চলে আসলাম ওয়ার্ল্ড লিটারেচার থেকে ইংলিশ সাহিত্যে। তাহলে ইংরেজি সাহিত্যের যে ড্রামাগুলো হবে সেগুলো কি প্রাচীন হবে, বিসিই হবে না সিই হবে বলো তো? কারণ ইংরেজি সাহিত্য শুরুই হয়েছে মেনলি 450 সিই থেকে, ইংরেজি সাহিত্যের, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তার বলছে দেখো, তাহলে আমরা একটু দেখি বিগিনিং। দেখো বিগিনিং হচ্ছে মেডিয়েভাল পিরিয়ডে। হ্যাঁ, তাহলে যেহেতু 450 সাল পরবর্তীতে আমরা পেয়েছি ইংরেজি সাহিত্য শুরু হয়েছে, তার আগে ছিল হচ্ছে এপিক, তারপর ড্রামা শুরু হয়েছে দেখো 10th and 11th সেঞ্চুরিতে, মানে সিইতে 10th এবং 11th সেঞ্চুরিতে, ঠিক আছে? তো এখানে দেখো প্রথমেই যে ড্রামাটা হচ্ছে সেটাগুলো হচ্ছে লিটার্জিক্যাল ড্রামা। লিটার্জিক্যাল বলতে দেখো আর্লি ড্রামা ওয়াজ পারফর্মড ইন ল্যাটিন। দেখো তাহলে ইংরেজি সাহিত্যে কিন্তু ল্যাটিন ভাষায় ড্রামা উপস্থাপন করা আছে, তাই না? চিন্তা করো দেখো, কারণটা কি বলতো? কারণ তখনও কি ইংরেজি সাহিত্যে ইংলিশ ড্রামা লেখা হয়নি, তাই না? তাই বলছে আর্লি ড্রামা ওয়াজ পারফর্ম ইন ল্যাটিন অ্যাজ পার্ট অফ চার্চ সার্ভিস। এবং তৎকালীন সময়ে ড্রামাগুলো লেখা হতো ধর্ম প্রচারের উদ্দেশ্যে, ঠিক আছে? ড্রামাটাইজিং বিবলিক্যাল স্টোরিজ সাচ অ্যাজ দ্য নেটিভিটি অ্যান্ড দ্য রিজারেকশন। নেটিভিটি মানে হচ্ছে জিসাস ক্রাইস্টের জন্ম, আর রিজারেকশন মানে হচ্ছে জিসাস ক্রাইস্টের পুনরুত্থান, যেটা বলি। হ্যাঁ, এই ধরনের মানে তৎকালীন সময়ে ইংরেজি সাহিত্যে ড্রামাটা শুরুই হয়েছে ধর্মীয় উদ্দেশ্যে, কারণ রোম থেকেই ক্রিশ্চিয়ানিটি শুরু হলো। আমরা ইংরেজি সাহিত্য পড়তে আরো বেশি ক্লিয়ার হবে। তা লিটার্জিক্যাল মানে হচ্ছে রিলিজিয়াস পারপাসে যে বিবলিক্যাল স্টোরি দিয়ে যে নাটকগুলো করা হতো সেগুলো হচ্ছে লিটার্জিক্যাল বলা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এবং পরবর্তী বলা হচ্ছে মিস্ট্রি আর মিরাকল প্লে। মিস্ট্রি আর মিরাকল প্লে মানে হচ্ছে দেখো বাইবেলের স্টোরি থেকে, হ্যাঁ বিবলিক্যাল স্টোরি থেকে, মানে বাইবেলের যে স্টোরি আছে সেইগুলোকেই নাটকের মাধ্যমে উপস্থাপন করাকে বলা হচ্ছে মিস্ট্রি প্লে। কথা কি বুঝতে পারছো আমার? যে বাইবেলের একটা স্টোরি আছে, বিশেষ করে প্রফেট, তাই তো, যারা আছে, তাই তো, তাদের জীবনী নিয়ে যে ড্রামাটা উপস্থাপন করা হতো সেটা হচ্ছে মিস্ট্রি প্লে। অন্যদিকে সেন্ট যারা আছে, সেন্ট মানে হচ্ছে যারা সাধু, যারা বাইবেলের ক্যারেক্টার না, যারা হচ্ছে ধর্ম প্রচার করতে গিয়ে সাধুত্ব বরণ করেছে,
ঠিক আছে, ধর্মের উদ্দেশ্যে জীবন দিয়েছে বা ধর্ম প্রচার করেছে, তাদেরকে সাধু বলা হয়। তাহলে সাধুদের জীবনী নিয়ে যে নাটকটা উপস্থাপন করা হতো তাকে বলা হতো মিরাকল প্লে। কি কথা দুটো বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, জি, তার স্যার। যে বাইবেলের স্টোরি থেকে নিয়ে যে ড্রামা উপস্থাপন করা হতো সেটা হলো মিস্ট্রি প্লে, আর সাধুদের জীবনে নিয়ে যে নাটক করা হতো সেটা হচ্ছে মিরাকল প্লে। এরপর হচ্ছে মোরালিটি প্লে। মোরালিটি প্লে মানে হচ্ছে কোনো বাইবেলের স্টোরিও না বা কোনো সাধুর জীবনী না, বরং কোনো মানুষকে, মানুষের যে চরিত্রগুলো আছে, ভালো মন্দ যে ভার্চু আছে, সেই ভার্চু বা গুণগুলোকে নিয়ে যে নাটক লেখা হতো তাকে বলা হচ্ছে মোরালিটি প্লে। এখন যে নাটকগুলো লেখা হয় অধিকাংশ মোরাল প্লে, মানে মোরালিটি উপস্থাপন করার জন্য, কোনো একটা মোরাল জি স্যার। ধরার জন্য। ঠিক আছে? বেশ করে দেখো এখানে কি, ইউজিং ক্যারেক্টার্স লাইক ভার্চু অ্যান্ড ভাইস। কেউ ভিলেন হবে, কেউ হচ্ছে নায়ক হবে। হ্যাঁ, এরকম কিছু দেখো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকে তুলে ধরার জন্য যে নাটকগুলো করা হতো সেগুলো হচ্ছে মোরালিটি প্লে। এটা বাইবেলের জীবন, বাইবেল থেকেও না, এরা কোনো সাধুদের জীবনী নিয়েও না, এটা কমন পিপলদের নিয়ে করা। এবং কমন পিপলদের মাধ্যম দিয়ে আমরা করতাম কি, কিছু নীতি নৈতিকতাকে তুলে ধরা হতো। এবং এগুলো অনেক ক্ষেত্রে হচ্ছে অ্যালিগরিক্যাল নাটক। তারপর হচ্ছে ফোক ড্রামা। ফোক ড্রামা কেমন? এটা রিলিজিয়াস ড্রামার মতোই, কিন্তু এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের, যেমন আমাদের দিবস আছে না, হ্যাঁ, জি স্যার। দিবসের মতো কিছু দিবসকে উপস্থাপন করার জন্য। যেমন হচ্ছে আমরা স্যানিটেশনের জন্য অনেক সময় স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্য জনগণকে আমরা কি গ্রামে গ্রামে আগে কি করা হতো, বিভিন্ন ড্রামা উপস্থাপন করা হতো। ঠিক আছে, লোকাল কিছু বিষয় নিয়ে মানুষকে সচেতন করার জন্য। তো এরকম ড্রামাগুলো হচ্ছে ফোক ড্রামা। তাই ইংরেজি সাহিত্যে আমরা এই ধরনের ড্রামাগুলো মেনলি প্রথমের দিকে পাই। এটা হচ্ছে বিগিনিং, সেটা হচ্ছে মিডিয়েভাল পিরিয়ডে মানুষকে শিক্ষার উদ্দেশ্যে, সেটা ধর্মীয় শিক্ষা হোক, নীতি শিক্ষা হোক বা এই জাতীয় জিনিসগুলোর জন্য। তারপরে আসলো রেনেসাঁস বা এলিজাবেথান ড্রামা। হ্যাঁ, এলিজাবেথান এজে, সেটা আমরা হিস্ট্রি পড়তে গিয়ে বুঝবো, এত কিছু এখন আপাতত খেয়াল করার দরকার নেই, এটা আস্তে আস্তে বুঝতে শিখবা। এখানে এলিজাবেথান ড্রামা যখন লেখা হলো তখন এখানে ক্লাসিক্যাল ড্রামার ইনফ্লুয়েন্স ছিল। এই ক্লাসিক্যাল ড্রামা কোনগুলো জানো? ক্লাসিক্যাল ড্রামা হচ্ছে গ্রিক এবং রোমান ড্রামাগুলোকে ক্লাসিক্যাল ড্রামা বলা হচ্ছে। তাহলে ওই যে ইউরিপিডিসের লেখা, সেনেকাল লেখা, তাই তো, সফোক্লিসের লেখা, এই যে ড্রামাগুলো, এই ড্রামাগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছিল। ট্রান্সলেট করার পর মোটামুটি ইংরেজির মানুষরা এটা পড়ে এর দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে তারা ওদের আঙ্গিকেই নিজেদের মতো করে কিছু ড্রামা লেখা শুরু করলো। তাই বলছে ইনফ্লুয়েন্স অফ ক্লাসিক্যাল ড্রামা। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য পাবলিক থিয়েটার। তাহলে ইংরেজি সাহিত্যে বা ইংল্যান্ডে ততক্ষণে পাবলিক থিয়েটার হয়নি যতক্ষণে রোমে বা গ্রিকে হয়ে গেছে। তারপর যেহেতু 10th বা 11th সেঞ্চুরিতে যখন ড্রামা লেখা শুরু হলো, তখন সেখানেও কিন্তু থিয়েটার বা হচ্ছে নাট্যশালা কি করা হলো, বানানো হলো, তাই না? তার ভিতরে কিছু নাম করা হলো, যেমন হচ্ছে দ্য গ্লোব থিয়েটার। এটা তো মোটামুটি শেক্সপিয়ারের সাথে রিলেটেড, গ্লোব থিয়েটার। হ্যাঁ, এটা শর্ট নোটও আছে। জি স্যার। এছাড়া দ্য থিয়েটার বা দ্য গ্লোব থিয়েটার নামে অনেক ধরনের থিয়েটার কিন্তু এস্টাবলিশ করা হয়েছিল। বিশেষ করে দেখো উইলিয়াম শেক্সপিয়ার তো নাম করা, এই জন্য তার নাম চলে এসেছে। উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য মোস্ট সেলিব্রেটেড ফিগার অফ ইংলিশ ড্রামা, ব্লেন্ডিং ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্সেস উইথ ইনোভেটিভ স্টোরি টেলিং। যেমন হচ্ছে হ্যামলেট, ম্যাকবেথ, এগুলো তো আছে তার লেখা, এবং তার সাথেই রিলেটেড হচ্ছে দ্য গ্লোব থিয়েটার। এছাড়া আরও নাম করা কিছু প্লেরাইট আছে ইংরেজি সাহিত্যে, যেমন হচ্ছে শেক্সপিয়ারের পরবর্তী হচ্ছে ক্রিস্টোফার মার্লো, বেন জনসন, থমাস কিড। হ্যাঁ, থমাস কিড লিখেছে কিন্তু সেনেকান ট্র্যাজেডি অনুসারে। হ্যাঁ, এরা সবই হচ্ছে এলিজাবেথান ড্রামা বা জ্যাকোবিয়ান ড্রামা পূর্ববর্তী। তারপরে এই অনুসারে জ্যাকোবিয়ান ড্রামা বা ক্যারোলাইন পিরিয়ড আসলো। এখানে এইগুলো হিস্ট্রি পড়ার পর আমরা মেনলি বুঝবো। হ্যাঁ, আমি জাস্ট একটু ধারাবাহিকতা দেখিয়ে দিই। এলিজাবেথান ড্রামার পর আসলো জ্যাকোবিয়ান বা ক্যারোলাইন পিরিয়ড। এখানেও আমরা পেলাম ট্র্যাজেডি এবং কমেডি বা রিভেঞ্জ ট্র্যাজেডি। তারপরে আসলো রেস্টোরেশন পিরিয়ড। এখানে আমরা পেলাম কমেডি অফ ম্যানার্স, হিরোইক ড্রামা বা থিয়েটার ইনোভেশন। তারপরে আমরা পেলাম হচ্ছে 18 and 19 সেঞ্চুরি, যেগুলোকে আমরা মেনলি বলছি হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড বা হচ্ছে আমরা বলতে রোমান্টিক পিরিয়ড বা ভিক্টোরিয়ান পিরিয়ড, এই নামে আমরা চিনছি। এখানেও আমরা সেন্টিমেন্টাল কমেডি পেয়েছি, মেলোড্রামা পেয়েছি, রোমান্টিক ইনফ্লুয়েন্স পেয়েছি। তারপরে চলে আসলাম মডার্ন ড্রামা, যেটা আমরা এখন মডার্ন এজে পাচ্ছি। ঠিক আছে, তো মডার্ন এজের মধ্যে নতুন এক ধরনের ড্রামা আসলো, সেটা হলো অ্যাবসার্ড ড্রামা। মানে আস্তে আস্তে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তো এগুলো আমি একটু পড়ালাম না এই কারণেই, কারণ এইগুলোর কথাবার্তা আমরা হিস্ট্রিতে পড়বো, বুঝতে পারছো? হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আছে না তোমাদের, একটা সাবজেক্ট আছে,
ওইখানে যেহেতু আমরা আসবো, অতএব আস্তে আস্তে ওগুলো দেখে যাবো, কারণ এখানে অনেক কথা এসেছে ইংরেজি সাহিত্যের, এতগুলো কথা এখানে আপাতত দরকার নেই। বিশেষ করে জর্জ বার্নার্ড শয়ের তোমরা একটা ড্রামা পাবা, তার নাম হচ্ছে কি বলো তো, আর্মস অ্যান্ড দ্য ম্যান, ঠিক আছে। তারপর হচ্ছে তোমরা উইলিয়াম শেক্সপিয়ারের পাবা একটা অ্যাজ ইউ লাইক ইট, as you like it. হ্যাঁ। তারপরে তোমরা আরো বেশ অনেকের রাইটার আছে, তাই তো, জেমস সিনজের পাবা হচ্ছে রাইডার্স টু দ্য সি, এগুলো ওই মডার্ন ড্রামার মধ্যে পড়ে। তো এই যে আস্তে আস্তে ইংরেজি সাহিত্যের মানে রোমান এবং গ্রিক ড্রামার থেকে ইনফ্লুয়েসড হয়েই মোটামুটি ইংরেজি সাহিত্যের ড্রামার উত্থান ঘটে, এবং উত্থানটা শুরু হয়েছিল ধর্মীয় ড্রামা থেকে শুরু করে, তারপরে আস্তে আস্তে মডার্ন ড্রামা পর্যন্ত আমরা পেয়েছি। মাঝখানে ড্রামা বন্ধও হয়ে গিয়েছিল, কারণ ড্রামাটাকে অনেকটা ভালগার ওয়েতে ব্যবহার করা হচ্ছিল, ঠিক আছে, মানুষের মনোরঞ্জনের জন্য। ওখানে মোরালিটি প্রচার করার থেকে তারা প্রচার করছিল হচ্ছে মানে সেন্সুয়ালিটি, মানুষকে আকর্ষণ করার জন্য, তাই তো, অর্থনৈতিক ক্ষমতা পাওয়ার জন্য। এই জন্য ড্রামা অনেকখানি বন্ধ করা দেওয়া হয়েছিল তারপরে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইংরেজি সাহিত্য পর্যন্ত ড্রামার উত্থান, গ্রিক এবং রোমান ট্র্যাজেডি সম্পর্কে বা কমেডি সম্পর্কে কিছু আলোচনা, তারপর ড্রামা কি, ড্রামাতে কি কি বিষয় থাকে তাই নিয়ে মোটামুটি আমাদের একটু আলোচনা, ঠিক আছে। তো আগামী দিন আমরা মেইনলি ইডিপাস রেস্কের যে আছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন সহ টেক্সট, এটা আমরা পড়া শুরু করব। আশা করি তোমরা একটু বইটা পড়ে নিবা, তোমাদের কাছে নিশ্চয়ই বইটা আছে। হ্যাঁ, ড্রামা না স্যার, নাই স্যার। আচ্ছা, স্যার পিডিএফ দিবেন না স্যার? হ্যাঁ, ওটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। তোমরা একটু ওখান থেকে গুগল থেকে পাওয়া যায়, সার্চ দিলে হ্যাঁ, পেয়ে যায়। গুগলে সার্চ দিবা, দেখবা যে পেয়ে যাবে, না পাইলে তো আছেই, আমি তো দিবই। হ্যাঁ, ওটা নিয়ে ওকে স্যার। পিডিএফ তো আমি দিয়ে দিচ্ছি। বইয়ের লেখাগুলো স্যার অনেক ছোট ছোট। স্যার নামটা জানি কি বলছেন? ইডিপাস রেস্ক। এডিপাস রেক্স। ও আচ্ছা। সিলেবাস দেখে নিবা, তাহলে পেয়ে যাবা। হ্যাঁ, সিলেবাস দেখে নিবা। হ্যাঁ, আর এই যে শীটটা আমি দিয়ে দিব, এই শীটটা জাস্ট একবার একটু রিভিশন দিবা। হ্যাঁ, রিভিশন দিবা, এগুলো মনে রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, জাস্ট রিভিশন দিবা, মানে একটা ধারণা তৈরি হবে যে ড্রামার উত্থানটা কিভাবে হলো, কারণ এখানে যা যা আছে তোমাদের পড়তেও হবে কিন্তু এগুলো, হ্যাঁ, হিস্ট্রিতে গিয়ে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। যে ড্রামার যে ডেফিনেশনটা, সেটা কি আমাদের মুখস্থ করা লাগবে না? মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করা বুঝলে হয়েছে। মুখস্থ করার দরকার নেই, কারণ হোয়াট ইজ ড্রামা এই নিয়ে স্যার আপনি যদি আপনি যে ইয়াগুলো দেখেন আমাদের যে ড্রামার সংজ্ঞাটা। হ্যাঁ বলো। স্যার আপনি যে 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 ইয়াগুলো দেখালেন এতক্ষণ আমাদের যে লেখাগুলো, এটা কি আপনি একটা ফাইল আকারে আমাদেরকে দিয়ে দিবেন? হ্যাঁ, এই যে তোমাদের এই যে দিবে। গুগল ক্লাসরুমে যাবা, গুগল ক্লাসরুমে গিয়ে ক্লাস ওয়ার্কে যাবা, ক্লাস ওয়ার্কে গিয়ে এই যে ইন্ট্রোডাকশন টু ড্রামা এর এখানে ইন্ট্রোডাক্টরি ক্লাস অন ড্রামা এখানে ফোল্ডার করা থাকবে, এখানে আমি দিয়ে দিব, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এটা তো স্যার গুগল ক্লাসরুম অ্যাপে যেতে হবে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, গুগল ক্লাসরুম অ্যাপ, এটা তো আমি স্যার আমার স্যার ল্যাপটপে তো স্যার এটা আমি নামাইতে পারতাছি না কেন? অ্যাপ ল্যাপটপ তো আরো সোজা, তোমার তো অ্যাপ তো নামানোর দরকার নেই, তুমি অ্যাপ লাগে না তো, তুমি জিমেলে যাবা, এই যে জিমেলে এখানে গিয়ে জিমেলে যে গুগল ক্লাসরুম সার্চ দিলে পাওয়া যাবে। গুগল ক্লাসরুম আছে, গুগল ক্লাসরুমে যাবা, ঠিক আছে। তো গুগল ক্লাসরুমে গিয়ে দেখো একটা এই যে প্লাস অপশন আছে, এই প্লাস অপশনে গিয়ে দেবা জয়েন ক্লাস, জয়েন ক্লাসে গিয়ে যে আমি যে কোডটা শেয়ার করছি কোডটা দিবা, দিয়ে জয়েনে দিবা, তুমি জয়েন হয়ে যাবে। স্যার উপরে গিয়ে ইনস্টল করা যায় এটা? হ্যাঁ, কোন কোন ইয়াতে ইনস্টল করা যায়, এটা ইনস্টল এখানে তুমি নিয়ে নিতে পারবা ইনস্টল করে। না না স্যার, ওই যে উপরে উপরে একদম স্টারের পাশে, সার্চ অপশনের বাম পাশে স্টারের পাশে, ওটা দিয়ে আসে দেওয়া থাকে স্যার এই জায়গায় তো। হ্যাঁ, এখানে বলতো আর একটু উপরে স্যার, উপরে না স্যার উপরে এই জায়গায় আপনার সাইডে স্টারের পাশে দেখেন যে ইনস্টল চিহ্ন লেখা আছে, এখানে তো আছে। বা তুমি এখানে তুমি এটা সেটিং করে নিতে পারো, তুমি এই যে এখানে তুমি সেটআপ করে নিতে পারবা। হ্যাঁ, ঠিক আছে, এই জায়গায় স্যার ওখানে তুমি সেটআপ করে নিতে পারবা, তাতে সমস্যা না। স্যার একটা কথা বলবো? মোবাইলে মানে কম্পিউটারে এই যে, হ্যাঁ বলো। না স্যার, আগে আপনি বলেন। না সমস্যা নাই, তুমি বলে ফেলো। হ্যাঁ বলো, কি বলতে যাচ্ছ তাড়াতাড়ি। স্যার আপনি একটা 3 মিনিট একটা एग्जांपल দিবেন যে ওটাকে এজ ইউ লাইক ইট থেকে দিবেন কোনটা? 3 মিনিটে একটা एग्जांपल দিছিলেন আপনি, লাইফ উইদাউট লাভ ইজ, হ্যাঁ, লাইফ উইদাউট লাভ ইজ লাইক এ ট্রি উইদাউট ব্লসমস অফ ফ্রুট, এটা কি এজ ইউ লাইক ইট থেকে? মানে অ্যাজ ইউ লাইক ইট থেকে ওই মানে উদাহরণটা আমি দিয়েছি কিনা? হ্যাঁ, ওটা মনে হয় অ্যাজ ইউ লাইক ইট এর না। ওটা সম্ভবত তোমার যে
ওই লাইনটা গুগলে সার্চ দিলে তো চলে আসে। না ওইটা ইয়ার কি ওদের ড্রামাটার নাম ভুলে গেলাম, খুব নাম করা ড্রামার বলে রোমিও জুলিয়েট, নাম শুনছো রোমিও জুলিয়েট, নাম শুনছো? জি স্যার মুভি জি স্যার। দেখছি। হ্যাঁ জি স্যার শুনছিলাম। আচ্ছা, তো এই হলো মোটামুটি আমাদের আজকে কিছু আলোচনা। এটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিব, আর কারো যদি কোনো কথা থাকে বলতে পারো। তো ওখান থেকে স্যার start আপনি করি। কি জানি বলতে চাইছিলেন? না ওই যে ইয়া নিয়ে গুগল ক্লাসরুমের ওটা নিয়ে, ওটা তো বললামই, বলেছি। আচ্ছা, আর কারো কোনো কথা আছে, কোনো সমস্যা বা এরকম কিছু? না স্যার। স্যার আচ্ছা, যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই ওই যে রেকর্ড ক্লাস কিভাবে দেখবা, রেকর্ড ক্লাসের এই যেখানে আমি দিয়ে দিব, তুমি এই ক্লাসটা দেখছো না, এই যে ইন্ট্রোডাক্টরি ক্লাস যেটা নিয়েছিলাম সেটা কি দেখছো? স্যার ওটা তো আমরা করছি। এখানে লিংকটা আমি দিয়ে দিব, মানে যারা দেখেনি, হ্যাঁ তারা স্যার এটা তো করছি তো। এই যে আজকের ক্লাসটা রেকর্ড ক্লাসটা আমি এখানে দিয়ে দিব, এখানে যাবা, এখানে পিডিএফ ফাইল সহ রেকর্ড ক্লাস সহ সব দেওয়া হবে, ওখানে থেকে ক্লিক করলে তুমি ইউটিউবে চলে যাবা, বা এখান থেকেই তুমি ইউটিউবের ইয়াটা দেখে নিতে পারবা। হ্যাঁ দেখো এখানে ক্লিক দিলে পারেই তোমার এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবে, তুমি এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে? জি স্যার। গুগল ক্লাস সব গুগল যারা নতুন ধীরে ধীরে শিখতে পারবে, সমস্যা নেই। দু একদিনে দেখতে দেখতে হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণে। কোনো সমস্যা হলে অবশ্যই মেসেজ দিবা, আমি ঠিক করে দিব। আচ্ছা সুমাইয়া কিছু বলতে চাচ্ছো? জয়েন হইতে পারি নাই, আমি তো এমনিতে মিটার লিংক দিয়ে জয়েন তুমি জয়েন। আচ্ছা একজন কথা বলো। হ্যাঁ সুমাইয়া তুমি কথা সুমাইয়া, বলছো না, তোমার হয়তো নেটওয়ার্কের সমস্যা, তোমার কথা আমি গুগল ক্লাস একজন বলো, একজন প্লিজ, একজন কথা বলো। হ্যাঁ সুমাইয়া বলো। সুমাইয়া আমি বলো। গুগল ক্লাসরুমে জয়েন হইতে পারি না, গুগল ক্লাসরুমে জয়েন হইতে পারি না আমি। আচ্ছা মানে একজন বলে আরেকজন যুক্ত হচ্ছে। সুমাইয়া একটু ইয়ারফোন ইউজ না করলে কথা রিপিট হচ্ছে। আমি ওটা তুমি রাত 10টার পর আমাকে মেসেজ দিবা, আমি যুক্ত করে দিব। ঠিক আছে? কি সমস্যা হচ্ছে তুমি স্ক্রিনশট দিবা, আমি যুক্ত করে দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তুমি মেসেজ দিবা, আমি যুক্ত করে দিব। ঠিক আছে? ওই প্রথম দু একদিন একটু সমস্যা হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রথম দিকে একটু হয়তো দেখা যাচ্ছে অনেকে জানো না কি করতে হয় না করতে হয়, অতএব টেনশন নেওয়ার কিছু নেই। দু একদিন একটু ক্লাস এদিক ওদিক হবে, রেকর্ড আছে যেহেতু দেখে নিবা, আর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা হাবিবুর রহমান, হাবিব বলো তুমি কি বলতে চাচ্ছ? স্যার আজকে যেটা পড়ানো হলো সেটার আর কি অনেক ওয়ার্ড মিনিং এই সমস্যা আছে, তো সেগুলো কি এড়িয়ে যাব নাকি শুধু রিডিং দিয়ে যাব? আমি আবার বলো। আর কি আজকে যেটা পড়ানো হলো ওই যে এইগুলো, ওখানে ওয়ার্ড মিনিং এ অনেকগুলাই সমস্যা আমার আর কি, ওইগুলা কি জাস্ট রিডিং দিয়ে যাব নাকি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে যাব আর কি, অবশ্যই যেগুলো বুঝতে না হবে, পারবো অবশ্যই সেগুলো। আচ্ছা তুমি যদি এড়িয়ে যাও, এই ওয়ার্ডটা তো পরেও লাগতে পারে, তাই না? এড়িয়ে গেলে কি সমাধান আছে কোনো? বলো। না স্যার, তাহলে পড়ে নিতে হবে, এটা তো আমার অজানা ওয়ার্ডগুলোর মিনিং জেনে নিতে হবে। জেনে নিবা, এটা তো বলার অপেক্ষা রাখে না, তাই না? এটা তো অবশ্যই গুগলে সার্চ দিয়ে জেনে নেওয়া যাবে। হ্যাঁ কত ওয়ে আছে জেনে নেওয়ার জন্য। এখন যদি তুমি এড়িয়ে যাও ফিডব্যাক তো আরো পরের বেশি দিনও ভালো পাবা। করে বোঝা যায়। অতএব পরের দিনও পাবা তুমি আবার এই ওয়ার্ডটা, তখন কি করবা? অতএব প্রত্যেকটা ওয়ার্ড অন্তত একবার করে সার্চ দিবা, আর যদি ফাঁকি দিতে চাও তো ধরা খাবা, কারণ এই ওয়ার্ড তোমার সামনে এখন আসবে, কারণ প্রত্যেকটা বিষয়ের সাথে নতুন নতুন ওয়ার্ড আসবেই। তুমি পোয়েট্রি পড়তে যাবা, ওর জন্য নতুন ওয়ার্ড আসবে। তুমি ড্রামা পড়বা, ওর জন্য হিস্ট্রি আসবে, দেখবা আরো নতুন নতুন ওয়ার্ড পাবা। অতএব একটু ওয়ার্ডগুলোকে দেখে নিবা, হ্যাঁ যতটুকু পারা যায়, এড়িয়ে যাবা না। আচ্ছা তারপরে কানিজ ফাতেমা। স্যার আমাদের যে মানে সিলেবাসের জন্য যে একটা পিডিএফ দেওয়া হয়েছে না, ওই জায়গায় এ দিয়ে হচ্ছে টেক্সট আর বি দিয়ে হচ্ছে রামজিলাল আর ডক্টর সেন। তো স্যার মানে এই জায়গায় টেক্সট আর এই যে ক্লাসটা দেখছি কিন্তু এই জায়গাটা ক্লিয়ারলি বুঝি নাই স্যার, একটু শর্টলি ব্রিফ করে দেন। তুমি কি গত ক্লাসটা যুক্ত হয়েছিল বা রেকর্ড ক্লাসটা দেখছো? জি স্যার লাইভই করছিলাম। তাহলে তো এটা নিয়ে তো মানে অনেকে প্রশ্নও করেছিল বিষয়টা নিয়ে, তোমার তো বোঝা উচিত ছিল। আচ্ছা সমস্যা না, যেটা আমি টেক্সটও দিয়েছি আবার রামজিও দিয়েছি, তার মানে রামজিলালের বইয়ের ভিতরে টেক্সটটা নেই, তার জন্য তোমাকে টেক্সট আলাদা বই নিতে হবে, রামজির বই বা সেনের বই একটা নিতে হবে। আর যেখানে রামজি বা সেন বলা আছে কিন্তু টেক্সটের কথা উল্লেখ করা নেই, সেখানে তোমার রামজি সেনের ভিতরে টেক্সটটা দেওয়া আছে।
এইজন্য স্যার তোমাকে আলাদা প্রথম বলেছি। দিনের ভিডিওটা দেখলে স্যার আর ক্লিয়ার হয়ে যাবে। না আমি তো সেভাবে বলেছি, তারপর হয়তো দেখা যাচ্ছে ভিডিওটা দেখে নাকি ক্লিয়ার হওনি, তাহলে তো কিছু বলার কঠিন। হ্যাঁ, এই কথাই তো বলেছি, তুমি বাজারে গেলে দেখবা যে কি দাঁড়ালো এটা, এই যে দেখো এখানে বলা মানে কি, এটা মানে টেক্সট এবং রামজি বলা মানে হচ্ছে রামজিলালের বইটা কিনলে পারে তুমি টেক্সট পাবা না, টেক্সটের জন্য আলাদা বই। আমার কথা ক্লিয়ার হয়েছে তোমার কাছে? স্যার আমি বই কিনছিও, মানে আমি হচ্ছে ডক্টর সেনের বই পাইছি, ওইটা কিনছি, কিন্তু ওই জায়গায় তো মানে টেক্সটও দেয়া দেখলাম না, কি দেখছি এই ইডিপাসের ভিতরে, ইডিপাসের ডক্টর সেনের যে বইটা ওর ভিতরে কি টেক্সট আছে? আমি এডিপাসটা পাই নাই স্যার। তা আমি পাবা না হচ্ছে বলে তো, পাবা না বলে তো আমি টেক্সটের জন্য আলাদা বই কিনতে বলেছি। আচ্ছা স্যার আমি হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট ওইটা পাইছিলাম। আচ্ছা স্যার সরি। তাহলে অ্যাজ ইউ লাইক এটা কি আমি এখানে বলেছি টেক্সটের কথা আলাদা করে? না স্যার। কেন বলি না না, কেন বলি নাই? স্যার এইবার বুঝতে পারছি। কারণ রামজিলালের ভিতরে অ্যাজ ইউ লাইক এর টেক্সটটা আছে। আর স্যার আমাদের যে লং এর যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার না স্যার, আমরা তো এই পর্যন্ত যত বই পড়ছি সব বইতেই মোটামুটি কোশ্চেনও দেয়া ছিল, কিন্তু ওই বইটায় কোনো কোশ্চেন দেয়া এটা নাই। তো টেক্সট বই, এটা কোশ্চেন থাকে, টেক্সট বইয়ে কোনদিন কোশ্চেন থাকে? গাইড বইয়ে থাকবে মেবি। বলে এটা হচ্ছে টেক্সট বই, এটা তো উইলিয়াম জে লং এর বইটা হচ্ছে টেক্সট বই, এটা তো আর গাইড বই না যে তোমার ওখানে কোশ্চেন থাকবে। তোমার কল্যাণনাথ দত্তের বইয়ে কোশ্চেন আনসার দেওয়া আছে, কারণ এটা একটা গাইড বই। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার, না আমাদের পোয়েট্রিতে ছিল, পোয়েট্রিতে ছিল স্যার, কোশ্চেনও দেয়া ছিল, প্রোজ পোয়েট্রি এগুলোতে ছিল। ওরে বাবা, ওখানে তো কিছুই ছিল না, তোমরা ওটার সাথে এটা তুলনা করতেছো কেন? ওখানে তোমরা শুধু অনেকের ভিতরে একটা একটা করে পড়ে তোমাদের একটা বই তৈরি করা হয়েছে, আর এখন একটা বই, বুঝোনি? জি স্যার। তো তাই একটা রাইটারের জন্য একটা করে বই। ফার্স্ট ইয়ার কিছু না, ওটা বাদ দাও। ফার্স্ট ইয়ার তোমাকে জাস্ট একটু মানে ইঙ্গিত দেওয়া হয়েছে, ওটা তো শুধু ইঙ্গিত দেওয়া হয়েছে। এখন তো তোমার মেইন পড়া শুরু, যেখানে তোমার এক একটা রাইটারের জন্য এক একটা বই কিনতে হবে তো, যদি পড়াশোনা করতে চাও। আর যদি মনে করো আমি বইটাই না কিনে পড়াশোনা করবো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বুঝতে পারছো? ওটার কথা কিনছি আর বইটা পাই নাই তো তাই আর কি। আপাতত বইটা আগে কিনতে হবে। ওটাতে আমি তো গত ক্লাসে এই বিষয় নিয়েই অনেক কথা বলেছি। জি স্যার। যেমন এখানে বলা মানে কি, এখানে কি আমি টেক্সটের কথা উল্লেখ করেছি এই জায়গাতে পোয়েট্রিতে? না স্যার, কারণ কি, কারণ ডক্টর সেনের মাঝে সব দেওয়া আছে, ওগুলো টেক্সটগুলো পাবা তোমরা, ঠিক আছে? হ্যাঁ, আর এখানে টেক্সট আলাদা করে বলা মানে হচ্ছে রামজিলাল কিনলে পারে তুমি ওর ভিতরে ওই টেক্সটটা পাবা না, তাই তোমাকে আলাদা করে টেক্সট পাওয়া যায় সেটা নিতে হবে। হ্যাঁ, আর গাইডের কথা তো আলাদা করে বলেছি যে গাইড নেওয়ার দরকার নেই, আপাতত গাইড এখন নেওয়ার দরকার নেই, কারণ আমি অধিকাংশ অনেক কিছু দিয়ে দিব। তারপরে যদি গাইড কিনতে চাও তাহলে এবারের পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিনো, কারণ সেটাকে আপডেট দেওয়া হবে, তাই না? আর বাংলা যে বিষয়গুলো, এগুলোর জন্য কোন গাইড নিতে বলেছি আমি? লেকচার। হ্যাঁ, আমি বলবো লেকচার। এখন তোমরা তো মন্ডলী করে যা খুশি তাই নিবা, দিয়ে পরে বলবা স্যার আমি উত্তর পাচ্ছি না, ও উত্তর পাচ্ছি না। পরীক্ষায় আসা কোশ্চেনের আনসার যদি তোমরা না পাও, তাহলে আমি কি করে বলবো বলো? পরীক্ষায় আসা কোশ্চেন তারপর তোমরা আনসার পাবা না অন্যান্য বইয়ে, তাহলে এখন কি করে তোমার সমাধান দিব? আমি তো বলেই দিয়েছি যে লেকচার নিবা, দয়া করে দরকার একটু ওয়েট করবো, ঠিক আছে? দরকার পুরনোই নাও, তাতে কোনো সমস্যা না। স্যার এখন বই কিনলে কি স্যার টেক্সট বইটা আপডেট পাবো? টেক্সট বইয়ের কোনো আপডেট হয় না, এখানে গাইডের ছাড়া আর কোনো আপডেটের প্রয়োজন। আমি তো গত ক্লাসে আমি সব বলেছি, তোমরা ভিডিও ক্লাসটা দেখোইনি, দেখো এই জন্য সমস্যাটা। এই প্রথম ক্লাসের সাথে এগুলো প্রত্যেকটা কথা হয়েছে যে একমাত্র গাইড বাদে আর কোনো কিছুর আপডেট নতুন বলে কথা নেই। ওগুলো জানি বা পুরনো বই নিলেও চলবে, নতুন বই নিলেও চলবে, ঠিক আছে? স্যার, গতকালকের যে ভিডিওটা আমরা যদি 24 সালের যেটা আছে স্টাডি গাইড, সেটা নিয়ে কোনো সমস্যা হবে? কারণ আমরা তো 23-এর কোনো কোশ্চেন পড়বো না। 23-এর কোশ্চেন পড়বা না, কিন্তু হয়তো দেখা যায় তোমাদের ওই যে নতুন করে দিবে যে কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো আপডেট করে দিবে, এটাই হচ্ছে ব্যাপার। জি স্যার। বই নিয়ে তো আর শুনলাম যে স্টাডি গাইড গুলো আর 25-এ বের করবে না, মানে যারা নতুন ফার্স্ট ইয়ার আসবে শুধু তাদের জন্য আবার বের করবে, মানে সেকেন্ড ইয়ার আসবে। এখন যেটা হয়ে গেছে তাদের কোনো চেঞ্জ হবে না, বলে যারা নতুন ফার্স্ট ইয়ার তাদের চেঞ্জ হবে, তোমাদের কোনো চেঞ্জ হবে না তো। জি স্যার। আচ্ছা বলো আর কেউ? না স্যার কিছু বলার নাই। কোর্স চেঞ্জ হয়, মানে এমনিতে প্রত্যেক ক্লাসে যেমন ধরেন মানে এগুলো তো আমাদের পুরাটা একটা কোর্স, ওই কোর্সটা কোনো চেঞ্জ হবে না। আমি তো গত ক্লাসে এই কথাটা বলেছি কিনা যে 2013 থেকে 14 থেকে তোমাদের সেশনটা শুরু হয়েছে, অতএব যাদের শুরু হয়ে গেছে আর তাদের কোনো চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা এবার নতুন ভর্তি হবে হলে পারে তাদের থেকে চেঞ্জ হতে পারে,
অতএব এখন যারা সেকেন্ড ইয়ারে আছে, থার্ড ইয়ারে আছে, ফোর্থ ইয়ারে আছে, মাস্টার্স আছে, তাদের কোনো পরিবর্তন হবে না। হঠাৎ করে মাঝখান থেকে পরিবর্তন করলে তো হবে না, সিস্টেম তো মেলানো যাবে না, বুঝতে পারছো? আর চেঞ্জ হয়ে কি হয়, ফার্স্ট ইয়ারের কোর্স সেকেন্ড ইয়ারে দেয়, সেকেন্ড ইয়ারের কোর্স ফার্স্ট ইয়ারে এরকম ঘুরাই ফিরে দেয়। তোমরা তো অলরেডি শুরুই করে দিয়েছো, তোমাদের চেঞ্জ করতে গেলে তো বিপদ হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে সবকিছু, তোমাদের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, গতকালকের ভিডিওটা অনেকেই দেখোনি, আমি দেখে নিতে বলেছিলাম। যারা নতুন যুক্ত হয়েছো, গতকালের ভিডিওটা একটু দেখে নিবা, ওখানে অনেক কিছু আলোচনা করা হয়েছে। হ্যাঁ, একটু দয়া করে, যে আমি আগে বলেছি ওই ক্লাসে এটাও বলেছি যে পরের ক্লাসে যুক্ত হওয়ার আগে দয়া করে আগের ক্লাসটা দেখে নিয়ে তারপরে পরেরটা করবা, তা না হলে তোমার অনেক কোশ্চেনের আনসার তুমি পাবা না। একই কথা আমাকে বলে দেখাচ্ছে সময় নষ্ট করো, যেটা রেকর্ড আছে সেটার জন্য আমি আবার কেন সময় নষ্ট করবো, তাই না? সেটা বলে তো সময় নষ্ট করার দরকার নেই আমার, বরং নতুন পড়া পড়বো, যেহেতু রেকর্ড রাখার সুযোগ আছে। অতএব তোমরা অবশ্যই আগের রেকর্ড ক্লাসগুলো ভালো করে দেখে নিবা, কিন্তু দেখেও যদি না বোঝো তখন আমাকে অবশ্যই প্রশ্ন করবো যে স্যার আমি এখনো বুঝি নাই। চুপ থাকবা না, চুপ থাকলে পরে তোমার সমস্যা থেকেই যাবে। হ্যাঁ, আর ক্লাসের শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবা, কারণ এই যে শেষের দিকেও আমি কথা বলবো যেগুলো, সেগুলো তোমরা পাবা না। মনে করবা যে আমি তো লাইভ ক্লাসে ছিলাম, পরে দেখা যাচ্ছে কিছু কথা বলা হয়েছে, তুমি তো খেয়াল করবে না। অতএব দয়া করে আমার টাইম যখন আমি বেরিয়ে যাব তখন তোমরা বেরিয়ে যাবা। তোমরা যদি আগে বেরিয়ে যাও তাহলে সেটা কি একটা ম্যানার হয় বলো? এটা কি ঠিক হয়? না স্যার, এটা কি ঠিক হয়? না। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি এখনো ক্লাস শেষ করি নাই, কিন্তু তোমরা 50% লোক বেরিয়ে গেছো। কিন্তু আমি জি স্যার, এর ভিতরে তো অনেক কথা বলতে পারি, তাই না? এর ভিতরে তো আমি অনেক কথা বলতে পারি, যে কথাগুলো তোমাদের জন্য প্রয়োজন। তাহলে আমি কেন কথা বলবো বলো? অকারণে আমার কথা বলে লাভ আছে বলো? স্যার তাহলে কালকে আমি বার রান্না করতে গিয়েছিলাম, যে তখন কিছু বলছেন আপনি। আচ্ছা, তো ঠিক আছে, তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো। ওকে, স্যার আল্লাহ হাফেজ। গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।